রিজিড পেভমেন্ট ডিজাইন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ড্রয়িং ডিটেল অফ রিজিড পেভমেন্ট। এখন তোমরা এই পর্যন্ত মানে 4 পর্যন্ত বিভিন্ন পেভমেন্টের ডিজাইন আসলে অলরেডি শিখে আসছো। তোমরা অ্যাস্টো মেথড বা পিসিএ মেথডে তোমার হচ্ছে রিজিড পেভমেন্ট ডিজাইন বা বিভিন্ন ধরনের রিজিড পেভমেন্ট ডিজাইন মেথডগুলো বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো তোমরা শিখে আসছো, কিন্তু একটা রিজিড পেভমেন্টের জয়েন্টের ডিটেলিং কিভাবে করে এই জিনিসটা তোমাদের কোনো ক্লাসে তেমন ভাবে পড়ানো হয় নাই। এখন তোমরা বলতে পারো যে রিজিড পেভমেন্টের জয়েন্ট আসলে কি। তাহলে তোমাদের ক্লাসটা শুরু করার আগে আমি হালকা পাতলা তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিই রিজিড পেভমেন্ট জয়েন্ট গুলো কিরকম হয়। এই হচ্ছে একটা রাস্তা, দেখো তো এই রাস্তাটার মধ্যে এই যে তোমার গাড়ি যাচ্ছে কোন দিকে? এইদিকে, তাই না? এই বরাবর। তাহলে লেন কয়টা এটার মধ্যে? দেখো তো, একটা লেন, দুইটা লেন, তাই না? লেন কয়টা? দুইটা। দুইটা। এখন দেখো এই লম্বালম্বি ভাবে একটা জয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? এভাবে আরেকটা জয়েন্ট দেখা যাচ্ছে এইভাবে, এইভাবে গাড়ির ডিরেকশনের সাথে, গাড়ির যে ডিরেকশনে যাচ্ছে তার পারপেন্ডিকুলার, দেখুন ট্রান্সভার্স ডিরেকশনে। তাহলে এই যে জয়েন্ট গুলো, যেগুলো গাড়ির ডিরেকশন, গাড়ি যাচ্ছে কি লম্বালম্বি ভাবে সোজা, তাহলে এই যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলোকে কি বলতেছি আমরা? ট্রান্সভার্স জয়েন্ট। আর গাড়ির প্যারালাল যে জয়েন্ট গুলো, এই যে এই জয়েন্টটা এই লম্বা ভাবে যেটা চলে গেছে, এটা বলি আমরা লঙ্গিটিউডিনাল জয়েন্ট। তাহলে এই জয়েন্ট গুলো কিভাবে আসলে জয়েন্টে কি কি করতে হবে, কোন ধরনের বার প্লেস করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে, বা বার প্লেস করলে কিভাবে প্লেস করব, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেল এই ক্লাসের মধ্যে আমরা জানার চেষ্টা করব। এখন তোমাদের যদি কোশ্চেন করি যে এই যে বাম পাশে একটা রিজিড পেভমেন্ট আছে, ডান পাশে একটা রিজিড পেভমেন্ট আছে, দুটার মধ্যে বেসিক পার্থক্য কোথায় বলো তো? জয়েন্টে স্যার। জয়েন্ট জয়েন্টের পার্থক্য বলতে কি রকম পার্থক্য? ট্রান্সভার্সটা নাই স্যার, ট্রান্সভার্স জয়েন্ট। ট্রান্সভার্স জয়েন্ট নাই না, অনেক দূরে দূরে, তাই না? অনেক বড় বড় ট্রান্সভার্স জয়েন্ট যেটা আছে, লঙ্গিটিউডিনাল জয়েন্টটা তো সম্পূর্ণটাতেই আছে, তাই না? কিন্তু ট্রান্সভার্স জয়েন্ট গুলো দেখো, ট্রান্সভার্স জয়েন্ট গুলো তুমি হয়তো দেখতে পারতেছো না, বা অনেক দূরে দূরে জয়েন্ট গুলো আছে, তাই না? নাকি? কিন্তু এটার মধ্যে ট্রান্সভার্স জয়েন্ট গুলো কি একটা সার্টেন স্পেসিং এ আছে, তাই না? তুমি নিজে দেখতে পাচ্ছ। তাহলে এইটা, এই পেভমেন্টটা দেখে মনে হচ্ছে কি এখানে কোনো জয়েন্টই নাই, ট্রান্সভার্স জয়েন্টই নাই, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ট্রান্সভার্স জয়েন্ট আছে। তাহলে দুটার মধ্যে যদি আমরা কনস্ট্রাকশনে বা তোমার হচ্ছে মানে ডিটেইলিং এর পার্থক্যটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে জয়েন্ট, যে কোনো জয়েন্ট হইলে, ট্রান্সভার্স জয়েন্ট হোক বা এই যে লঙ্গিটিউডিনাল জয়েন্ট হোক, দুই জয়েন্টেই কি আমাদের বার দিতে হয়, ঠিক আছে, রড দিতে হয়। এখন এই যে তোমার এই যে বাম পাশের যে ফিগারটা, কি ধরনের বার দিব সেটা আলাদা কথা। এই বাম পাশে তোমার যেই ধরনের রড দিতে হবে, এই ডান পাশের রডের স্পেসিফিকেশন কিন্তু সেম হবে না, তাই না? তাহলে তোমার হচ্ছে কোন ধরনের রড দিবা, কিভাবে ডিজাইন করবা, এই জিনিসগুলো ডিপেন্ড করবে তুমি কোন ধরনের রিজিড পেভমেন্ট কনস্ট্রাক্ট করতেছো, তাই না? এখন তোমাদের যদি আমি এই যে এটা আরেকটু ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করি। আচ্ছা, ডিটেলসে যাওয়ার আগে আরেকটু জিনিসপত্র বলে নিই। এই যে আমরা জয়েন্ট গুলো দিতেছি, ইচ্ছা করে জয়েন্ট গুলো দিতেছি, জয়েন্ট ছাড়া রাস্তা বানাইতে পারতাম না? ফ্লেক্সিবল পেভমেন্টে কি এরকম জয়েন্ট থাকে? না স্যার। ফ্লেক্সিবল পেভমেন্টে এরকম জয়েন্ট থাকে না। তোমরা রিজিড পেভমেন্ট কনস্ট্রাকশনের সময় দেখছো কিনা, বা না দেখে থাকলেও আমি একটু পরে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো যে রিজিড পেভমেন্ট ফ্লেক্সিবল পেভমেন্টের মতন কনস্ট্রাকশন প্রসিডিউর না আসলে। তাহলে কিভাবে কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশন প্রসিডিউরটা কি, কিভাবে বার প্লেস করতে হয়, বারের ডিজাইন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা সামনে আস্তে আস্তে শেখার চেষ্টা করব। একটু ভালো করে তোমাদের ধৈর্য সহকারে একটু খেয়াল করতে হবে। প্রথমে বলে নেই, এই যে জয়েন্ট ডিটেইলিং করতেছি, জয়েন্ট ডিটেইলিং করার উদ্দেশ্যটা আসলে কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে এই যে জয়েন্ট ডিটেইলিং করতেছি, রড দিতেছি, এগুলোর উদ্দেশ্য কিন্তু ক্র্যাক, রাস্তার মধ্যে যে ক্র্যাক ডেভেলপ করে
ওইগুলোকে প্রিভেন্ট করা না, ওই ক্র্যাক গুলোকে কি করা, কন্ট্রোল করা। যে ওই যে ক্র্যাক ফর্ম করতেছে, এই ক্র্যাক গুলো যেন সার্টেন একটা লিমিট ক্রস না করে। হেয়ারলাইন ক্র্যাক যেগুলো ডেভেলপ করতেছে ওইগুলো, বা যে ক্র্যাক গুলো ডেভেলপ করতেছে ওই ক্র্যাক গুলো যেন একটা সার্টেন লিমিট ক্রস না করে। তারপরে কি জন্য আমরা মানে জয়েন্ট ডিটেইলিং করতেছি, লোড ট্রান্সফারের জন্য। 2 নাম্বার উদ্দেশ্য কি, লোড ট্রান্সফার। 3 নাম্বার উদ্দেশ্য কি, 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই যে পেভমেন্ট আমরা কনস্ট্রাক্ট করতেছি, এই যে রাস্তা বানাচ্ছি, এই রাস্তার এই যে পেভমেন্টের মুভমেন্ট, এই পেভমেন্টের মুভমেন্ট কন্ট্রোল করতে পারি। 4 নাম্বার যদি দেখি, এই পেভমেন্টের এই যে জয়েন্টের মধ্য দিয়ে বিভিন্ন ম্যাটেরিয়াল আসলে কি ইনফিল্ট্রেট করে ভিতরে গ্রাউন্ডে চলে, মানে তোমার সাবগ্রেডে বা সাববেসে চলে যেতে পারে, অথবা সাববেস থেকে ম্যাটেরিয়াল কি তোমার মানে পাম্পিং হয়ে তোমার হচ্ছে এই যে জয়েন্ট গুলো দিয়ে বের হয়ে উপরে চলে আসতে পারে, তাই না? দ্যাট মিন্স ইনফিল্ট্রেশন অফ ফরেন ম্যাটেরিয়াল, অথবা কি মানে তোমার ফরেন ম্যাটেরিয়াল কি ভিতর থেকে মানে পেভমেন্টের উপরে চলে আসা। এই জিনিসগুলো কি আমরা এই জয়েন্ট ডিটেইলিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। কি বলছি বোঝা গেছে? 4টা উদ্দেশ্য বললাম। একটা কি, ক্র্যাক কন্ট্রোল। ক্র্যাক প্রিভেনশন করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য কি, ক্র্যাক কন্ট্রোল, লোড ট্রান্সফার, মানে রেস্ট্রিকশন ইন ইনফিল্ট্রেশন অফ ফরেন ম্যাটেরিয়ালস। আরেকটা কি বলতেছি, আরেকটা বলতেছি এই যে পেভমেন্টের মুভমেন্ট কন্ট্রোল। এখন তোমাদের যদি ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে কি বলতেছে, মেইন কজেস অফ ফেলিয়ার অফ রিজিড পেভমেন্ট। এই জিনিসগুলো তোমরা 3-1 এ পড়ে আসছো। রিজিড পেভমেন্টের তোমার ফেলিয়ার গুলো কি রকম, ফ্লেক্সিবল পেভমেন্ট 3-1 না 3-2 তে পড়ছো। 3-5-3 একটা কোর্স ছিল না? হ্যালো, স্যার। ওইখানে তোমরা রিজিড পেভমেন্ট, ফ্লেক্সিবল পেভমেন্টের ফল্ট গুলো পড়ছো না, প্রবলেম গুলো, তারপর ওইগুলো কিভাবে সমাধান করা যায়, জি স্যার। এগুলো পড়ে আসো। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমি ডিটেলস বলতে যাচ্ছি না আর। যে ফ্যাটিক কি, প্রথমটা যদি বলি, ফ্যাটিক কি, ফ্যাটিক কি কারণে হয়, যখন একটা পেভমেন্ট, যে পেভমেন্টের উপর যে লোড আসতেছে সেই লোডটা যখন না নিতে পারে তখন কি ফ্যাটিক ফেলার হয়। এরকম ভাবে তোমরা এই জিনিসগুলো প্রতিটা টার্মই তোমরা পড়ে আসো, সুয়েলিং, ঠিক আছে, সবগুলো পড়ে আসো। সো এইগুলো তোমরা 353 থেকে একটু দেখে নিবা। এই জায়গায় অনেক কিছু পড়ানোর আছে, সো এই জিনিসগুলো আমি আর তোমাদেরকে রিপিট করতে চাচ্ছি না, তোমরা একটু রিক্যাপ করে নিবা। পরবর্তীতে আসি, ম্যানুয়ালে বলতেছে স্ট্রেস ইনডিউসিং ফ্যাক্টর অফ রিজিড পেভমেন্ট। রিজিড পেভমেন্টে কি কি কারণে স্ট্রেস ডেভেলপ করে, এটা তোমাদেরকে একটা ফিগারের মাধ্যমে যদি আমি দেখাই। আচ্ছা, দিনের বেলা রাস্তার উপরে বা পেভমেন্টের উপরে, পেভমেন্টের নিচের চাইতে বেশি গরম হয় না? জি স্যার। বা রাতের বেলা ঘটনাটা কি হয়, বা একটা ঠান্ডা ওয়েদারে উইন্টার সিজনে কি হয়, রাস্তার উপরের পোরশন কি নিচের পোরশনের চাইতে কি বেশি ঠান্ডা হয়, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। তাহলে একটা জিনিস যদি ঠান্ডা হয়, দেখো এটার ক্ষেত্রে, দেখো এই ফিগারটা দেখো, ডে টাইমে কি হয়, দিনের বেলা এই যে পেভমেন্টের এই ধরো একটা রেক্টেঙ্গুলার পেভমেন্ট ছিল, এই রেক্টেঙ্গুলার পেভমেন্টের উপরে কি টেম্পারেচার বেশি থাকে, তাই না? নিচে টেম্পারেচার কি কম থাকে, পেভমেন্টের নিচে টেম্পারেচার কম, উপরে টেম্পারেচার বেশি। তাহলে যে জায়গায় টেম্পারেচার বেশি ওই জায়গায় কি বেশি এক্সপান্ড করবে না? হ্যালো, জি স্যার। জি জি স্যার। তাহলে দেখো পেভমেন্টটা কি হয়ে যায়, পেভমেন্ট আগে ছিল স্ট্রেট, এখন উপরের পোরশন কি এক্সপান্ড করে গেছে এরকম ভাবে। পেভমেন্ট কি উপরের পোরশন এভাবে এক্সপান্ড করে বাকল করে গেছে, তাই না, ডিফ্লেক্ট করে গেছে। এখন যখন ঠান্ডা ওয়েদার থাকবে, নাইট টাইমে ফিগারটা দেখো তো কিরকম, উপরের পোরশন কি হবে, বেশি পরিমাণ ঠান্ডা হবে, তাই না? নিচের পেভমেন্টের নিচের পোরশন কি কম পরিমাণ ঠান্ডা হবে, তাই না? তাহলে যদি কন্ট্রাক্ট করে,
উপরের পোরশন বেশি কন্ট্রাক্ট করবে না নিচের পেভমেন্টের নিচের পোরশন নিচের লেয়ার বেশি কন্ট্রাক্ট করবে? হ্যালো, আমার কথাই বোঝা যাচ্ছে যে রাতের বেলা যখন পেভমেন্ট কন্ট্রাক্ট করবে তখন উপরের পোরশন বেশি কন্ট্রাক্ট করবে না নিচের পোরশন বেশি কন্ট্রাক্ট করবে? উপরে পোর্শন স্যার। উপরের পোর্শন। উপরের পোরশন, কারণ হচ্ছে উপরে বেশি ঠান্ডা হবে, তাই না? তাহলে দেখো উপরের পোরশন যদি ঠান্ডা হয় তাহলে উপরের পোরশন কি করতেছে? কন্ট্রাক্ট করতেছে। দেখো কন্ট্রাক্ট করতেছে, কন্ট্রাক্ট করে ছোট হয়ে যাচ্ছে। আর নিচের পোরশন কি হয়ে যাচ্ছে? নিচের পোরশন আগের চাইতে কি হচ্ছে? বড় হচ্ছে, তাই না? তাহলে নিচে কি ডেভেলপ করতেছে? টেনশন, উপরে কি? কন্ট্রাকশন। আবার যখন দিনের বেলা হচ্ছে তখন নিচে ডেভেলপ করতেছে কি? কন্ট্রাকশন, উপরে ডেভেলপ করতেছে কি? টেনশন, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এরকম যদি একটা কন্টিনিউয়াসলি এরকম সিনারিও যদি ঘটতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি উপরে নিচে এইভাবে দিনের বেলা গরম হইলেও উপরে এক্সপ্যান্ড হইলেও রাতের বেলা ঠান্ডা হইলেও উপরে কন্ট্রাক্ট হলো, এরকম করে যদি কন্টিনিউয়াসলি একটা জিনিসকে যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে মাঝ বরাবর কি হবে? ক্র্যাক ডেভেলপ করবে না এরকম? জি স্যার। তাই না? একটা খাতার কথাই চিন্তা করো, খাতার যদি তুমি মাঝখান থেকে কন্টিনিউয়াসলি এইভাবে উপর নিচে বাস করতে থাকো তাহলে কি মাঝখানে কি ক্র্যাক ডেভেলপ করবে না? ঘটনাটা তো এরকমই নাকি? জি স্যার। জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা আমি তোমাদের বুঝাইতে পারতেছি না। দেখো এই যে একটা স্ল্যাবকে একবার এরকম হচ্ছে একবার এরকম হচ্ছে, তাহলে এই মাঝখানে কি হবে? এরকম করে ক্র্যাক ডেভেলপ করবে, তাই না? আচ্ছা, তাহলে এটার মধ্যে যদি আসি এখন, এই ক্র্যাকটা যদি তোমাদের দেখানোর চেষ্টা করি কি রকম আসলে ক্র্যাক হয়, একটু ভালো করে খেয়াল করবা। মাউসটা প্রবলেম করতেছে। আচ্ছা, এটাতে আসি। তাহলে তোমাদের ম্যানুয়ালে আসো, ম্যানুয়ালে কি বলতেছে? কন্ট্রাকশন, স্ট্রেস ইনডিউস হয় কি কিসের কারণে? কন্ট্রাকশন। কন্ট্রাকশন কিসের কারণে হয় আমরা জেনে গেলাম যে উইন্টার সিজনে বা হচ্ছে যখন তোমার টেম্পারেচার কমে যায় বা রাতের বেলায় কন্ট্রাকশন হচ্ছে, আর ডে টাইমে কি হচ্ছে? ডে টাইমে হচ্ছে এক্সপানশন। তাহলে এই জিনিসগুলো তোমাদের সামনাসামনি বললে আরো ডিটেলসে দেখানো যেত। কন্ট্রাকশন জয়েন্ট ফাংশন ওয়াইজ আগেরটা বলতেছিলাম কি যে তোমাদের লংগিটিউডিনাল জয়েন্ট, ট্রান্সভার্স জয়েন্ট, এটা কিসের উপর বেস করে বলতেছিলাম? ডিরেকশন ওয়াইজ, যে গাড়ি কোন ডিরেকশনে যাচ্ছে। এন্ড ফাংশন ওয়াইজ জয়েন্ট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে কন্ট্রাকশন, একটাকে কি বলতেছে? এক্সপানশন, আরেকটাকে বলতেছে কনস্ট্রাকশন জয়েন্ট। এখন কন্ট্রাকশন জয়েন্ট কি, কনস্ট্রাকশন জয়েন্ট কি, কোনটা কি রকম ভাবে করে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। কন্ট্রাকশন জয়েন্ট কেন করি বা কন্ট্রাকশন জয়েন্ট প্রিভেন্ট করার জন্য আমরা কি কি কাজ করতে পারি? দেখো কন্ট্রাকশন জয়েন্ট কেন করি? আর ইউজ টু প্রিভেন্ট ইরেগুলার শ্রিঙ্কেজ ক্র্যাকস। এই জায়গায় কিন্তু বলে নাই যে যে ক্র্যাক ডেভেলপ করতেছে কন্ট্রাকশনের কারণে, যে ক্র্যাক ডেভেলপ করতেছে তাকে প্রিভেন্ট করা। বলতেছে কি ইরেগুলার শ্রিঙ্কেজ ক্র্যাককে প্রিভেন্ট করে। দ্যাট মিন্স হচ্ছে যে কোনো জায়গায় তোমার হচ্ছে ক্র্যাক ফর্ম করতে আমরা দেই না, একটা প্রিডিফাইন্ড প্লেসে আমরা ক্র্যাক ফর্ম করতে দিই। দ্যাট মিন্স আমরা যেই জায়গায় চাই ওই জায়গায় যেন ক্র্যাক ডেভেলপ করে। তোমরা এসএম এর মধ্যে একটা টেস্ট করছো, ইমপ্যাক্ট টেস্ট করছো? হ্যালো, জি স্যার। ওই জি স্যার। ইমপ্যাক্ট টেস্টে কি করতে? একটা নচ করে দিত না এরকম বিনচ? জি স্যার। তখন কি করতো যে এই দিক থেকে যদি লোড দিত বা ইমপ্যাক্ট দিত সেক্ষেত্রে কি ফেল করতো কোন বরাবর? এই যে নচ বরাবর, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায়ও কাজটাও সেম, যে আমরা হচ্ছে যখন পেভমেন্টে ক্র্যাক ডেভেলপ করবে এটা যেন সম্পূর্ণ পেভমেন্ট জুড়ে ক্র্যাক ডেভেলপ না করে। আমরা চাই
যে এটার মতন যে তোমার হচ্ছে এটাতে চাচ্ছি কি একটা এই জায়গা দিয়েই হচ্ছে বিনচ দিয়ে তোমার হচ্ছে যেন ফেল করে ম্যাটেরিয়ালটা। সেম ভাবে আমরা পেভমেন্টের ক্ষেত্রেও চাই যে পেভমেন্টের সব জায়গায় ক্র্যাক ডেভেলপ না করে যেন একটা প্রিডিফাইন্ড প্লেনে ক্র্যাক ডেভেলপ করে। তার জন্য আমরা একটা জয়েন্ট দেই, সেই জয়েন্টটার নাম হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট। এই জয়েন্টটা কিভাবে দেই, ধরো এই একটা পেভমেন্টের থিকনেস, এই পেভমেন্টটা স দিয়ে বা করাতের মতন বা করাত বা তোমরা বলতে পারো যে মেশিন দিয়ে আমরা হচ্ছে এইভাবে কেটে দিই। তাহলে এইভাবে যদি কেটে দিই তাহলে এই জায়গাটা দেখো এই পেভমেন্টের দুর্বল জায়গা কোনটা হয়ে গেল, এই জায়গাটা হয়ে গেল না, ক্রস সেকশন সবচেয়ে কম। হ্যালো, জি স্যার। তাহলে যদি Yes, sir. ক্র্যাক ডেভেলপ করে সবচেয়ে উইক পয়েন্টে তো ক্র্যাক ডেভেলপ করবে নাকি লোড আসলে, জি স্যার। তাই না? তাহলে যদি ক্র্যাক ডেভেলপ করে তাহলে দেখা যাবে যে এই জায়গায় ক্র্যাক ডেভেলপ করতেছে। এই ফিগারটাতে যদি তাকাও দেখো উপর থেকে এতটুকু সাপোজ একটা গ্রুপ করে দিছে, গ্রুপ করে দেওয়ার কারণে এই যে এই জায়গায় ক্র্যাক ডেভেলপ করতেছে। এখন এই ক্র্যাকটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি দিয়ে দিতেছি, একটা বার দিয়ে দিচ্ছি এরকম, তাই না? এখন এই বারটা হতে পারে দুই ধরনের বার ইউজ করি আমরা। একটা বারকে বলি টাই বার, বানানটা খেয়াল করো, একটা হচ্ছে টাই বার আরেকটা হচ্ছে ডাবল বার। বার দুই ধরনের ইউজ করি, একটা কি টাই বার আরেকটা কি ডাবল বার। এই জিনিসগুলো আমি ডিটেলস পার্থক্য কি টাই বার ডাবল বার এই জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব। তবে আপাতত মনে রাখো এই যে টাই বার ডাবল বার যাই ইউজ করি না কেন সেটা এই যদি পেভমেন্টের থিকনেস টি হয় সেটা ইউজ করতেছি কোথায়, টি/2 তে, তাই না? পেভমেন্টের থিকনেসের অর্ধেকে, তাই না নাকি? জি স্যার। প্লাস মাইনাস ডি/2, প্লাস মাইনাস ডি/2 কি বলতেছে, এই যে বার ইউজ করতেছো তার ডায়ামিটারের অর্ধেকে প্লাস মাইনাস হতে পারে, তাই না? দ্যাট মিন্স মোটামুটি কি আমরা একবারে পেভমেন্টের মাঝখানেই বসাই নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন এখানে দেখো তোমরা আপাতত একটা জিনিস খেয়াল রাখো, দেখো এটা কি বলতেছে ডিফর্ম টাইবার, আরেকটা বলতেছে স্মুথ ডাবল। এখন কেন টাইবার ডিফর্ম, কেন ডাবল স্মুথ, এটা একটু পরে আসবো। আপাতত তোমরা খেয়াল রাখো যে কন্ট্রাকশন জয়েন্টে কি করি, কন্ট্রাকশন জয়েন্ট কেন দেই, টু প্রিভেন্ট ইরেগুলার শ্রিঙ্কেজ ক্র্যাকস। ইরেগুলার শ্রিঙ্কেজ ক্র্যাক ডেভেলপ না করে যেন একটা প্রিডিফাইন্ড প্লেনে যে জায়গায় আমরা চাচ্ছি ওই জায়গায় যেন ক্র্যাক ডেভেলপ করে, ঠিক আছে? এটাই বলতেছে পরের লাইনে, টু মেক শিওর দ্যাট ক্র্যাকিং উইল অকার এট এ প্রিডিটারমাইন্ড ডিজায়ার্ড লোকেশন। তুমি যে জায়গায় চাচ্ছ ওই জায়গায় যেন ক্র্যাকটা ডেভেলপ হয়। কিভাবে করি এটা, এটা বলা হয়ে গেছে কনস্ট্রাক্টেড বাই কাটিং এ গ্রোভ এট দা পেভমেন্ট সারফেস। তারপরে বলতেছে এই গ্রোভের আমরা কি ইউজ করতেছি, তারপরে কি ইউজ করতেছি, এই রড ইউজ করতেছি, তাই না? এই রড কি হতে পারে, ডাবল বার হতে পারে, টাই বারও হতে পারে। এখন এক্সপানশন জয়েন্ট, আচ্ছা এই জায়গায় দেখো আরেকটাতে কি এই নিচেরটাতে টাইপ সি তে দেখো কোনো টাইপ ডি তে দেখো কোনো বার ইউজ করে না, তাই না? একটা গ্রুপ করে দিছে, আরেকটা কি করছে এই জায়গায় ক্র্যাক ডেভেলপ করছে, তাই না? হ্যালো, জি স্যার। একটাতে কি টাই বার ইউজ করতেছে, একটাতে ডাবল বার ইউজ করতেছে, আবার আরেকটাতে কি করতেছে, আরেকটা টাইপে কোনো বার ইউজ করতেছে না, টাই ইউজ করতেছে না, ডাবল ইউজ করতেছে না। তাহলে কোনটা কি এই জিনিসগুলো কিন্তু আমি আবার ব্যাক করব। এক্সপানশন জয়েন্ট, এক্সপানশন জয়েন্ট মানে কি, আচ্ছা এই যে তোমাদের বলতেছিলাম দিনের বেলা যখন পেভমেন্ট গরম হচ্ছে বা হট সিজনে পেভমেন্ট কি এক্সপান্ড করতেছে, তাই না? তাহলে পেভমেন্ট যদি এক্সপান্ড করে তাহলে তোমার একটা পেভমেন্ট তুমি একটু আগে দেখতেছিলা এইরকম একটা পেভমেন্ট, একটা মাঝখানে জয়েন্ট থাকে, তারপর আরেকটা পেভমেন্ট, এই সাইডে একটা পেভমেন্ট থাকে, এই সাইডে আরেকটা পেভমেন্ট থাকে, এরকম অনেকগুলো পেভমেন্ট কি দুই লেনের রাস্তা হলে এরকম পেভমেন্ট করতে করতে সামনে যায়। এখন দেখো দিনের বেলা বা হট সিজনে যখন এই পেভমেন্টটা তোমার গরম হবে, হিটেড হবে বা এক্সপান্ড করবে, তাহলে এক্সপান্ড করলে এই পেভমেন্টটা যাওয়ার জন্য জায়গা লাগবে না বা এক্সপান্ড করার জন্য জায়গা লাগবে না? জি স্যার। যদি এক্সপান্ড করার জন্য এডিকুয়েট জায়গা না পায় তাহলে কি করবে, একটা পেভমেন্ট আরেকটা পেভমেন্টের উপর উঠে পড়বে, তাই না নাকি? জি স্যার। এই ঘটনাটা যদি তোমরা একটা প্র্যাকটিক্যাল ফিগারের মাধ্যমে দেখাই, এই এক্সপানশন জয়েন্ট না দিলে কি হয় আসলে, একটু ধৈর্য ধরে খেয়াল করো কারণ ফিগারগুলো একটু মানে খুবই আলাদা আলাদা।
দেখো এই যে এই চিত্রটাতে দেখা যাচ্ছে চিত্রটা। জি হ্যালো, স্যার। এই জায়গায় ঘটনা কি হয়েছে বলো তো? পেভমেন্ট এক্সপান্ড করছে কিন্তু এক্সপান্ড করার মতন জায়গা নাই, তাই না? জি স্যার। যার কারণে একটা পেভমেন্ট কি হয়ে গেছে আরেকটা পেভমেন্টের উপর উঠে পড়ছে, বা দুইটা পেভমেন্টই কি উপরের দিকে উঠে পড়ছে, তাই না? জি স্যার। জি স্যার। তো এই ঘটনাটা কি ঘটতো যদি তাদেরকে মানে পেভমেন্টটা যদি এক্সপান্ড করার জন্য আমি একটু জায়গা দিয়ে দিতাম, বা একটা পেভমেন্ট কনস্ট্রাক্ট করলাম, এই পেভমেন্ট থেকে একটু দূরে একটু ফাঁকা জায়গা রেখে আরেকটা পেভমেন্ট কনস্ট্রাক্ট করতাম, তাহলে কি ঘটনাটা ঘটতো? না স্যার। তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তাহলে এই যে আমি ইচ্ছা করে একটা পেভমেন্ট থেকে আরেকটা পেভমেন্টের একটু ফাঁকা রেখে দিচ্ছি, বা একবারে পেভমেন্টের যদি এইভাবে চিন্তা করি যে এই পেভমেন্ট একটা কনস্ট্রাক্ট করা হয়ে গেল, এখন এটার ফুল ডেপথ বরাবর যদি আমি একটা স দিয়ে কাট করি বা মেশিন দিয়ে কাট করে দিই, তাহলে এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা কি হবে? এই জয়েন্টটাকে কি বলবো আমরা? এক্সপানশন জয়েন্ট। তাহলে কন্ট্রাকশন জয়েন্টে কি করতেছিলাম? ফুল কিন্তু আমরা কাট করতেছিলাম না, তাই না? হ্যালো, কন্ট্রাকশন জি জয়েন্টে স্যার। কিন্তু ফুল কাট করতেছিলাম না, কিন্তু এক্সপানশন জয়েন্টে কি করতেছে? ফুল গ্রুপের মতন করে একটা কাট করে দিচ্ছে, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এটাতে দেখো এক্সপানশন জয়েন্টটাতে ফিগার এই মানে সাইডটা দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার। আচ্ছা এটাতে দেখো একবার উপর থেকে নিচ পর্যন্ত এই এক্সপানশন জয়েন্টটাতে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা কাট করে দিছে, তাই না? এরকম মাঝখানে কি করছে? এই মাঝখানে হচ্ছে সিলার ম্যাটেরিয়াল বা রাবার, এই ধরনের ম্যাটেরিয়াল কি করছে? ইউজ করছে। তোমরা রিজিড পেভমেন্টের মধ্য দিয়ে যদি মানে যাতায়াত করো বা রিজিড পেভমেন্ট যদি দেখে থাকো, এই জিনিসগুলো যদি খেয়াল করে থাকো, অবশ্যই তোমাদের চোখে পড়বে যে মাঝখানে এই যে এরকম রাবারের মতন তোমার এই যে তোমার জয়েন্টটা কি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পাকা। তাহলে এই জয়েন্টে কি দিয়ে দিছে? সিলার ম্যাটেরিয়াল বা হচ্ছে তোমার রাবার টাইপের ম্যাটেরিয়াল দিয়ে দিছে। এবং এই যে তোমার এক্সপানশন জয়েন্টে সবসময় মনে রাখবা, এক্সপানশন জয়েন্টে অলওয়েজ আমরা ডাবল বার ইউজ করি। অলওয়েজ কি বার ইউজ করি? ডাবল বার। হ্যালো, জি স্যার। আচ্ছা দেন আরেকটা জয়েন্ট হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট। এই কনস্ট্রাকশন জয়েন্টটা কি? এখন কনস্ট্রাকশন জয়েন্ট বোঝার জন্য তোমাদেরকে যদি বলি যে এই একটা পেভমেন্ট, সাপোজ এই একটা রাস্তা কনস্ট্রাক্ট করবে, এই একটা রাস্তা, এই হচ্ছে দুইটা লেন। তাহলে কিভাবে রিজিড পেভমেন্ট কনস্ট্রাক্ট করে? প্রথমে তোমার এই লেনটা কনস্ট্রাক্ট করলো, তারপরে কিন্তু এই লেনটা কনস্ট্রাক্ট করে। তাহলে দেখো পরবর্তীতে যখন তোমার এই পেভমেন্টটা কনস্ট্রাক্ট করা হবে, এই যে এটা বা এটা, তখন এই যে মাঝখানে এই জায়গায় একটা জয়েন্ট থেকে যাবে না? এই জায়গায় কি একটা তুমি যদি এই জায়গায় একটা মানে পেভমেন্ট কনস্ট্রাক্ট করো, এই মাঝখানে কি আরেকটা জয়েন্ট থেকে যাবে না? বা এই জায়গায় একটা জয়েন্ট থেকে যাবে না? জি স্যার। হ্যালো, তাহলে দেখো জি এটা কি স্যার। বলতেছে? আর ইউজড at transition from old to new construction such as at the end of this core or at longitudinal joints। জিনিসটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। মানে আজকের দিনের কাজ শেষ করলা, আজকের দিনে সাপোজ এই পেভমেন্টটা কনস্ট্রাক্ট করলা, হ্যাচ কাটা পেভমেন্ট দুইটা, দেন পরের দিন তুমি সাপোজ এই টিক চিহ্ন দেওয়া পেভমেন্ট দুইটা কনস্ট্রাক্ট করবা, তাহলে এই দুইটার মধ্যে তোমার বাই ডিফল্ট বা 15 দিন পরেই কনস্ট্রাক্ট করলা, তাহলে এই দুইটার মধ্যে বাই ডিফল্ট একটা জয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে না? এই যে এই জায়গায় একটা জয়েন্ট ক্রিয়েট হবে, এই জায়গায় একটা জয়েন্ট ক্রিয়েট হবে, এই পেভমেন্টের জন্য এই জায়গায় একটা জয়েন্ট ক্রিয়েট হবে, এই জায়গায় একটা জয়েন্ট ক্রিয়েট হবে, তাই না? তাহলে এই ধরনের জয়েন্টগুলোকে আমরা কি বলতেছি? কনস্ট্রাকশন জয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই কনস্ট্রাকশন জয়েন্টে তোমরা যদি একটু খেয়াল করো, কনস্ট্রাকশন জয়েন্ট দেখতে অনেকটা কন্ট্রাকশন জয়েন্টের মতন, তবে এটাতে দেখো একবার আগা থেকে আবার কনস্ট্রাকশন, আবার তুমি বলতে পারো এক্সপানশন জয়েন্টের মতনও কিন্তু কিছুটা। এক্সপানশন জয়েন্টে যেরকম হয়, আমরা এক্সপানশন জয়েন্টে এরকম একবারে টপ থেকে পেভমেন্টের টপ থেকে বটম পর্যন্ত একটা ফাঁকা জায়গা রেখে দেই যেন পেভমেন্ট এক্সপান্ড করতে পারে। কন্ট্রাকশন জয়েন্ট কিন্তু এরকম না, টপ থেকে বটম পর্যন্ত ফাঁকা, বাট এটা কিন্তু এক্সপানশন জয়েন্টের মতন না, তাই না? এত ফাঁকা না, এটা দেখতে অনেকটা কি তোমার কন্ট্রাকশন জয়েন্টের মতন। আবার কন্ট্রাকশন জয়েন্টের কি, এই যে নিচে কিন্তু কোনো কাটা থাকে না, কিন্তু এই জায়গায় কিন্তু নিচের পোরশনটাও কিন্তু কাটা। কি বলছি, বুঝা গেছে? হ্যালো,
তোমার যে কন্ট্রাকশন জয়েন্ট স্যার দেখো, আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা এটা বলি, কন্ট্রাকশন জয়েন্ট হচ্ছে এরকম, তুমি সাইড থেকে দেখো। এক্সপানশন জয়েন্ট হচ্ছে এরকম, আর কনস্ট্রাকশন জয়েন্ট হচ্ছে এরকম, সরি এরকম। কি বলছি বুঝে গেছে? হ্যালো, দেখো পার্থক্যটা বুঝতে পারছি। জি স্যার। এটাতে দেখো এক্সপানশনে একবারে টপ টু বটম কি একবারে গ্রুপ করা, তাই না? কন্ট্রাকশনে কি টপ টু বটম গ্রুপ করা না, সার্টেন একটা হাইট পর্যন্ত কি এইভাবে গ্রোপিং করে দিছে, যেন উইক পয়েন্ট সৃষ্টি করছে, যেন হচ্ছে ওই জায়গায় তোমার ক্র্যাক ডেভেলপ করে, তাই না? আর কনস্ট্রাকশন জয়েন্টে কি তোমার সার্টেন একটা গ্রুপ করছে, দেন হচ্ছে কি তোমার এই উপর থেকে নিচ পর্যন্ত কি সম্পূর্ণটাই কি একটা কাট দিয়ে দিছে, ঠিক আছে? হ্যালো, বা এই কাটটা কি তুমি যখন কাট দিয়ে দিতে হয় না, এই কাটটা কি অটোমেটিক্যালি যখন পুরাতন পেভমেন্ট থেকে আরেকটা নতুন পেভমেন্ট কনস্ট্রাক্ট করবা, এই কাটটা কি অটোমেটিক্যালি কি জেনারেট হয়ে যায়, এটা কাট আর করতে হয় না। কি বলছি বোঝা গেছে? তাহলে এই যে কন্ট্রাকশন জয়েন্টে টাইবার ডাবল বার অথবা কোনো বাড়ি ইউজ করার দরকার নাই, এরকম হতে পারে। এক্সপানশন জয়েন্টে অবশ্যই ডাবল বার ইউজ করতে হবে। কেন ডাবল বার ইউজ করতে হবে পরে আসতেছি। আর কন্ট্রাকশন জয়েন্টে আমরা কি ইউজ করি? ডাবল বার ইউজ করি। কনস্ট্রাকশন জয়েন্টে আমরা কি ইউজ করি? ডাবল বার। এখন যেই জায়গায় বার ইউজ করি না কেন, সেটা যেন পেভমেন্টের ডেপথের অর্ধেকের মধ্যে হয়, অ্যাপ্রক্সিমেটলি। কি বলছি বোঝা গেছে? হ্যালো, সবগুলোই দেখো পেভমেন্টের ডেপথের অর্ধেকে আছে, তাই না? হ্যালো, জি স্যার। এখন দেখো এই ডাবল বারে একটা ক্যাপ পরাই দিছে এরকম, তাই না? এই ক্যাপটা পরাই দিছে কারণ হচ্ছে যখন এটা এই পেভমেন্টটা এক্সপান্ড করবে, এই পেভমেন্টটা এক্সপান্ড করবে, দুইটাই এক্সপান্ড করবে। এখন তার মধ্যে যে এক্সপান্ড করে এই পেভমেন্টটা এক্সপান্ড করে সাপোজ এইদিকে একটু সরে গেল, এই পেভমেন্টটা এক্সপান্ড করে এইদিকে একটু সরে আসলো, তাহলে তাদের মধ্যে যে বারটা আছে ডাবল বারটা দিছে, এটাও কি একটু সরে যাবে না এদিক সেদিক নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এই সরে যাওয়ার জন্য এই যে এই ডাবল বারটাও যেন সরতে পারে, তার জন্য কি করতে হবে? ডাবল বারটা কি করতে হবে? স্মুথ করে দিতে হবে। আর তার সাথে একটা ক্যাপ দিয়ে দিয়েছি, ক্যাপটা দেওয়ার কারণ হচ্ছে ডাবল বারটা সরার জন্য এডিকুয়েট যেন জায়গা পায়। কি বলছো বুঝা গেছে? হ্যালো, জি স্যার। জি স্যার, বুঝে গেছি। এটাতে আসি লোড ট্রান্সফারের বিষয়টা, মেকানিজমটা। সাপোজ এই একটা পেভমেন্ট, এই একটা পেভমেন্ট, ঠিক আছে? দুইটা পেভমেন্ট, এই একটা পেভমেন্ট ছিল, এই একটা পেভমেন্ট, পরবর্তী মানে আরেকটা পেভমেন্ট ধরে নিলাম। এখন দেখো যখন গাড়ির চাকা আসতেছে, গাড়ির চাকা, এখন যখন গাড়ির চাকাটা একবারে এজে চলে আসবে, তখন কি আমরা কি জানি যে কোনো কিছুর এজি কি সবচেয়ে ভালনারেবল, তাই না? হ্যালো, জি স্যার। এজে লোড করলে কি এজটা কি সবচেয়ে কি ভালনারেবল থাকে, এজে লোড করলে এজ ভেঙে যেতে পারে। এখন এই চাকাটা যখন আসতেছে, তখন দেখো তো এই চাকাটা যখন একবারে এজে চলে আসে, এটাকে কি এই স্ল্যাবটাকে কি করে ফেলছে? ডিফ্লেক্ট করে ফেলছে, তাই না, নিচের দিকে। তো এরকম যে কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, এই পেভমেন্টটা একসময় কি ভেঙে যাবে না এই জায়গা থেকে? হ্যাঁ, হ্যালো, স্যার, জি স্যার। কিন্তু যদি এই জায়গায় একটা বার দিয়ে দিতে এরকম ভাবে, তাহলে দেখো এই চাকাটা যখন এই এজেও আসলো, বা আরো তোমার যদি দেখায় যে এই যে আরো এদিকেও আসলো, সাপোজ এই এজে আসলো বা আরেকটু এদিকে আসলো, তখনও দেখো এই জায়গায় থাকুক চাকাটা বা এই জায়গায় থাকুক, এই বারের কারণে কি হচ্ছে? এই স্ল্যাবের কিছু লোড এই স্ল্যাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে নাকি? হ্যালো, কিন্তু এই বারটা না থাকলে কি হচ্ছে? ঘটনাটা কি হচ্ছে? উপরের দুইটা ফিগার, তাই না? এই বারটা থাকার কারণে কি হচ্ছে? দেখো এই এজের লোড আসলেও কি হচ্ছে? এই এজের লোডটা কোথায় ট্রান্সফার হয়ে যাচ্ছে? সামনের পেভমেন্টে কি ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে কিসের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে? এই বারের কারণে, বারটা থাকার কারণে, তাই না? এই বারটা কি করতেছে? দুইটা পেভমেন্টকে কানেক্ট করে রাখতেছে। একটা পেভমেন্টে লোড আসলে আরেকটাতে কি করে দিচ্ছে? একটা স্ল্যাবে লোড আসলে আরেকটা স্ল্যাবে কি লোড ট্রান্সফার করে দিচ্ছে, তাই না? জি স্যার। হ্যালো, জি তাহলে স্যার। এই যে লোড ট্রান্সফার করে দিচ্ছে, এই যে বারটা, এই বারকে আমরা বলি ডাবল বার। যেই বার লোড ট্রান্সফার করে সেই বারকে আমরা কি বলি? বার। ডাবল বার কি করে? লোড ট্রান্সফার করে। দুইটা বারের কথা বলছি, একটা কি টাই বার আর একটা কি ডাবল বার।
ডাবল বার কি করে? লোড ট্রান্সফার করে। তাহলে তুমি কোনো জায়গায় যদি দেখো এরকম কিছু লেখা আছে, এটা লোড এইরকম একটা বার দিয়ে লেখা আছে লোড ট্রান্সফার, তাহলে তুমি কি বুঝবা? ডাবল বার না টাই বার? ডাবল বার। ডাবল বার। তাহলে টাই বার কেন ইউজ করি? তোমার মনে একটা কোশ্চেন হতে পারে যে তাহলে টাই বারই কেন ইউজ করি? টাই বার ইউজ করার কারণ আছে, একটু পরে আসতেছি। এখন দেখো ডাবল বার যখন প্লেস করতেছি তখন কি করতে হবে? এই জায়গায় একটা ক্রস দিয়ে দিছে, তাই না? ক্রস দিয়ে দেওয়ার কারণ কি? এই ফিগারটা দেখে বলো। দেখো এইদিকে কি বারের লেন্থ অনেক বেশি, এইদিকে কি বারের লেন্থ অনেক কম, তাই না? তা আমরা যখন ডাবল বারটা প্লেস করতেছি দুইটা পেভমেন্টের মধ্যে কি অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট লেন্থ যেন থাকে। তোমরা মানে কংক্রিটের ডিজাইনে নিলসনের বইয়ে চ্যাপ্টার 5 ডেভেলপমেন্ট লেন্থের ম্যাথ টেস্ট করছো না? বারের ডেভেলপমেন্ট লেন্থ কত দিতে হয়? হ্যালো, জি স্যার করছিলাম। হ্যাঁ, তাহলে এই ওই জিনিসটা এটাও তো স্ল্যাবের ম্যাথ। তাহলে এই জায়গায় তো ডেভেলপমেন্ট লেন্থ কত এনশিওর করতে হবে এটা তোমাকে জানতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু তোমাদের একটু পরে একটা আশ্চর্যজনক কথা বলবো, তোমরা শুনতে থাকো, ঠিক আছে? আস্তে আস্তে তোমাদের ওইদিকে আমি নিয়ে যাচ্ছি। এখন দেখো এই একটা স্ল্যাব, এখন জয়েন্ট কি হতে পারে? দেখো কি বলতেছে, জয়েন্ট কি হতে পারে? পারপেন্ডিকুলার জয়েন্ট। পারপেন্ডিকুলার জয়েন্ট মানে কি? এই একটা স্ল্যাব, এই একটা স্ল্যাব, তাহলে দুইটা জয়েন্ট কি? এই জয়েন্টটা কি পারপেন্ডিকুলার নিয়ে দিয়েছে, তাই না? জি স্যার। এখন গাড়ির চাকা, দেখো গাড়ির চাকা, সামনের চাকা তুমি চিন্তা করো, সামনের চাকাটা যখন এই জায়গায় আসলো তখন দুইটা চাকায় কি একটা পেভমেন্টের উপর আছে, তাই না? গাড়ির চাকা তো আর স্ক্যাটার থাকে না, তাই না? দুইটা কি একই লাইন বরাবর থাকে, এক্সেল বরাবর থাকে নাকি? তাহলে দেখো যখন এই দুইটা চাকা এই পেভমেন্টকে পাস করবে একসাথেই কি পাস করে এই পাশে আসবে নাকি? জি তাই না? স্যার। এখন যদি এই জয়েন্টটা এরকম না হয়ে এরকম তোমার হচ্ছে স্কিউ করে দিত, তখন এই যে চাকাটা দেখো, এটা হচ্ছে এক্সেল আর এই একটা চাকা সাপোজ, তা দুইটা চাকা দেখো যখন এই জায়গায় এজে আসলো তখন দেখো একটা চাকা এই পেভমেন্টের উপর, একটা চাকা কি এই পেভমেন্টের উপর, তাই না? তাহলে কি দুইটা চাকার লোড একটা পেভমেন্টে করতেছে না, দুইটা পেভমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, দুইটা ডিস্ট্রিবিউট দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে জয়েন্টটা কি করে দিছি? জাস্ট স্কিউ জয়েন্ট করে দিছি, তাই না? এরকম পারপেন্ডিকুলার না করে নাকি? হ্যালো, জি স্যার। ওকে। পরবর্তীতে আরেকটা আছে, Yes. আরেকটা বলতেছি কি স্ট্যাগার জয়েন্ট। স্ট্যাগার জয়েন্ট মানে কি? তোমরা যে ফিগারে দেখো, এটাতে আসো ফিগারে, নিচের ফিগারটা, এটা কি বলতেছে? স্ট্যাগার জয়েন্ট। দ্যাট মিন্স হচ্ছে তুমি একবারে স্কিউও করলা না, আবার কি একবার পারপেন্ডিকুলারও করলা না, তাই না? দেখো এই জায়গায় কি করলা, একটু পিছনে, এই জায়গায় যে আরেকটু সামনে করে দিলা, এই জায়গায় গিয়ে আরেকটু পিছনে করে দিলা, এটাতে গিয়ে আরেকটু সামনে করে দিলা। দ্যাট মিন্স এক এক জায়গায় এক এক রকম দিছে, তাই না? দ্যাট মিন্স এটাতেই খেয়াল করো। তাহলে এই জয়েন্টটা কি? স্ট্যাগার জয়েন্ট। এটাতেও কি হবে? দুইটা চাকা কি দুইটা পেভমেন্টের উপর সিমultaneously কি থাকবে না, তাই না? এজে গিয়ে কি লোডটা কি দুই চাকার লোড কি দুই পেভমেন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই না? যেমন এই জায়গায় যদি একটা চাকা থাকে আরেকটা চাকা দেখা যাবে যে এই জায়গায়, তাই না? তাহলে পেভমেন্ট কি? এটা একটা পেভমেন্ট, আরেকটা পেভমেন্ট কি? এটা কি আরেকটা পেভমেন্ট, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এটা কিন্তু পারপেন্ডিকুলার, সম্পূর্ণ পারপেন্ডিকুলারও না, আবার কি স্কিউও না, তাই না? কি বলছি বুঝা গেছে? ওকে। তাহলে এরকম বিভিন্ন ভাবে তুমি আসলে জয়েন্টটা করতে পারো। একটা কিভাবে করতে পারো? পারপেন্ডিকুলার করতে পারো, স্কিউ করতে পারো, স্ট্যাগার্ড করতে পারো। তিন ভাবেই তুমি করে দিতে পারো, মানে এটা ডিপেন্ড করবে কি ইঞ্জিনিয়ারের উপর। এখন তোমাদের যে জিনিসটা বলতেছিলাম, এটাতে আসি। এই ফিগারটাতে তোমরা যদি একটু খেয়াল করো, এই জয়েন্টটা কি বলতো? সাপোজ গাড়ি যাচ্ছে এদিকে, এইদিকে গাড়ির মুভমেন্ট, ডিরেকশন অফ ট্রাভেল, তাহলে এই জয়েন্টটা কি? লঙ্গিচুডিনাল। লঙ্গিটিউডিনাল জয়েন্ট। আর এই পারপেন্ডিকুলার, গাড়ির ডিরেকশনের পারপেন্ডিকুলার, এই জয়েন্টটা কি? ট্রান্সভার্স জয়েন্ট। এখন দেখো গাড়ি যখন এই দিক থেকে এই একটা লেন, সাপোজ একটা লেন, একটা আইডিয়াল কন্ডিশন ধরে নিলাম যে বাইরের দেশে আমরা আছি, তখন গাড়ি যখন এই লেনে থাকবে, এই লেন দিয়ে সাপোজ গাড়ি এদিকে আসতেছে, তাহলে বলো
এই জায়গায় যখন গাড়িটা আসবে, চাকাটা আসবে, একটু আগে দেখাচ্ছিলাম, তখন কি এই পেভমেন্ট আর এই পেভমেন্টের দুইটার মধ্যে লোড ট্রান্সফার করা দরকার আছে না? হ্যালো, জি স্যার। তাহলে যদি লোড ট্রান্সফার করতে হয় সেই জায়গায় কি দিতে হয়? কি ধরনের বার দিতে হয়? ডাবল বার। ডাবল ডাবল বার। বার। তাহলে এই যে ট্রান্সবার জয়েন্টে যে বারগুলো দিছে এগুলো কি? ডাবল বার। ডাবল ডাবল। বার। এখন দেখো গাড়ি কি এই দিক বরাবর কোনো দিকে না কোনো সময় আসবে? যদি লেন চেঞ্জ না করে আসবে না। আমরা ধরে নিচ্ছি একটা আইডিয়াল কন্ডিশন যে গাড়ি কি বামে আসবে না, যে লেনে আছে ওই লেনে গাড়ি চলবে। এখন যখন গাড়ি লেন চেঞ্জ করবে, তো গাড়ি লেন চেঞ্জ করে এইভাবে আসবে, তখন হয়তো এটা লোড ট্রান্সফার করা দরকার হতে পারে, তাই না? হ্যালো, জি স্যার। এই জায়গায় যখন চাকা আসবে, চাকা যখন এই পাশে আসবে, তখন কি এই দুটো পেভমেন্টের মধ্যেও কি লোড ট্রান্সফার করা দরকার হতে পারে। কিন্তু আইডিয়াল কন্ডিশনে কি আমরা ধরে নিব কি যেই গাড়ি যেই লেন বরাবর যাচ্ছে ওই লেন বরাবরই যাবে, তাই না? তাহলে তোমাকে যদি বলা হয় যে এই যে জয়েন্টটা, এই লঙ্গিটিউডিনাল জয়েন্টটাও কিছু বার ইউজ করছে, এই দুটো বারের এই যে এই লঙ্গিটিউডিনাল জয়েন্টে যে বারটা ইউজ করছে তার কাজ কিন্তু লোড ট্রান্সফার করা না, তার কাজ কি এই পেভমেন্ট, এই যে পেভমেন্ট, এই পেভমেন্ট দুইটা পেভমেন্টকে জয়েন করে একসাথে বন্ড করে রাখা, ধরে রাখা। কিন্তু এই যে ট্রান্সভার জয়েন্টে যে এই যে পেভমেন্ট দুইটা আছে এর মধ্যে যে ট্রান্সভার জয়েন্ট, এই জয়েন্টের কাজ কি একটা পেভমেন্ট থেকে একটা স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবে কি লোড ট্রান্সফার করা। তাহলে যে জায়গায় লোড ট্রান্সফার করি দ্যাট মিন্স ট্রান্সভার জয়েন্ট, ওই জায়গায় আমরা কি ইউজ করি? ডাবল বার। লঙ্গিটিউডিনাল জয়েন্টে কি লোড ট্রান্সফার করার দরকার হয় না। লঙ্গিটিউডিনাল জয়েন্টের মেইন ফোকাস কি হয় আমাদের? দুইটা পেভমেন্টকে বা দুইটা স্ল্যাবকে কি ধরে রাখা, এই স্ল্যাবকে কি করে রাখা? কানেক্ট করে রাখা, ধরে রাখা। তাহলে এই যে লঙ্গিটিউডিনাল জয়েন্ট, এই লঙ্গিটিউডিনাল জয়েন্টে কি ইউজ করি আমরা? টাই বার। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। তাহলে এখন বলো দুইটা পেভমেন্টকে যদি ধরে রাখতে চাই, একটা স্মুথ বার ভালোভাবে দুইটা পেভমেন্টকে আটকায় রাখতে পারবে, নাকি একটা ডিফর্ম বার বা খাঁজ কাটা যদি থাকে সেই বারটা ভালোভাবে তোমার দুইটা পেভমেন্টকে আটকায় রাখতে পারবে? খাঁজ কাটা থাকলে। খাঁজ কাটা থাকলে, খাঁজ কাটার মধ্যে কি হবে? যদি এই জায়গায় একটা খাঁজ কাটা তোমার একটা দিলাম, রড দিলাম, আরেকটা দিলাম স্মুথ রড, তাহলে এটার মধ্যে এটা কি বেশি এই দুটো পেভমেন্টকে তোমার আটকায় রাখতে পারবে বা ইন্টারলক করে রাখতে পারবে, নাকি এই খাঁজ কাটাটা? কোনটা? খাঁজ কাটাটা, তাই না? কারণ জি স্যার। কারণ কি বলো? উত্তর তো সঠিক দিয়েছো, তাহলে বলে ফেলো কারণটা কি। ভুল হলে সমস্যা নাই, আমি বলে দেবো। স্যার ফ্রিকশন স্যার, মানে Friction, বেশি ঠিক আছে, friction এরিয়া বেশি জুড়ে হবে। এটা থাকবে আর কি খাঁজ কাটাটা। না, এরিয়া জুড়ের কথা বলতেছি না, খাঁজ কাটা থাকলে বা ডিফর্ম শেপের যদি হয়, প্লেন বারের চাইতে ডিফর্ম বারের কি ফ্রিকশনের পরিমাণ বেশি, তাই না? ফ্রিকশন, জি স্যার, ফ্রিকশনটা তাহলে বেশি হবে। তাহলে এই পেভমেন্ট, এই স্ল্যাব দুইটাকে কি সহজে যদি ফ্রিকশন যে বার দিয়ে আটকায় রাখতেছে ওটা যদি ডিফর্ম বার হয়, তাহলে কি ভালোভাবে ইন্টারলক ফ্রিকশন, করে রাখতে পারবে দুইটা পেভমেন্টকে, তাই না? নাকি? জি হ্যালো? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস বলি, এই ডাবল বার করবে লোড ট্রান্সফার আর এই টাই বার করবে ইন্টারলক, তাহলে কোন বারের সাইজ বড় হওয়া উচিত? যে বার লোড ট্রান্সফার করতেছে নাকি যে বার ইন্টারলক করতেছে? সাইজ বলতে ডায়ামিটার, মানে মোটা বার হওয়া উচিত কোনটা? So, যেবার লোড ট্রান্সফার করতেছে, তাহলে ডাবল বার কি মোটা হতে হবে বেশি বা সাইজ বড় হতে হবে বেশি, ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি আমি বলি, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন ফ্রিকশন লেন্থের সাথে রিলেটেড না? যত বড় লেন্থ হবে তত বেশি তত দূরে বেশি কি ফ্রিকশন। ফ্রিকশন হবে। তাহলে বলো টাইবারের লেন্থ বড় হওয়া উচিত না ডাবল বারের লেন্থ বড় হওয়া উচিত? স্যার টাইবারের। টাইবারেরটা হওয়া উচিত স্যার। স্যার। টাইবারের লেন্থ বড় হওয়া উচিত। তাহলে এখন তুমি তো নিজেই তো প্র্যাকটিক্যালি এটা মুখস্থ করার তো কিছু নাই, তুমি নিজেই উত্তর দিয়ে দিলা। কোথায় ডাবল বার ইউজ করব? ট্রান্সভার জয়েন্টে। কোথায় টাইবার ইউজ করব? লঙ্গিটিউডিনাল জয়েন্টে। ডাবল বারের কি হবে? সাইজ বড় হবে যেহেতু লোড ট্রান্সফার করতেছে, টাইবারের সাইজ কি ছোট হবে, তাই না? আর ডাবল বার কি লোড ট্রান্সফার করতেছে, সাইজ বড় হচ্ছে। এখন ডাবল বারে আরেকটা কোথায় ইউজ করতেছি? এই যে জয়েন্ট গুলো, এই জয়েন্টে যখন এক্সপ্যান্ড করবে তখন কি এই ডাবল বার যদি স্মুথ না হয় এক্সপ্যান্ড করতে দিবে?
হ্যালো, না স্যার। এক্সপ্যান্ড করতে দিবে না। তাহলে এই যে তোমার ডাবল বারটা যদি যদি ডিফর্ম ইউজ করতাম, ডিফর্ম একটা বারকে যদি ডাবল বার ইউজ করতাম, তাহলে কি আমার এই যে তোমার মানে পেভমেন্টকে বা স্ল্যাবকে সে কি এক্সপ্যান্ড করতে দিত? না স্যার। করতে দিত না। তাও যার কারণে কি ইউজ করতেছি, ডাবল বারকে কি ইউজ করতেছি? স্মুথ বার ইউজ করতেছি, তাই না? আচ্ছা, আর টাই বারকে কি ইউজ করতেছি? ডিফর্ম বার, কারণ ইন্টারলকিং করতেছে, ফ্রিকশন দিতেছে, তাই না? আর জি স্যার। টাইবারের লেন্থ কি বড় ডাবল বারের চাইতে, তাই না? কিন্তু টাইবারের সাইজ ছোট ডাবল বারের চাইতে। কথা কি বোঝা গেছে? হ্যালো, ক্লিয়ার? টাইবার আর ডাবল বার কনফিউশন? জি স্যার। ওকে, এখন দেখো একটা পেভমেন্টের মধ্যে যদি তোমরা একটা বিল্ডিং এর কথা চিন্তা করো, এই হচ্ছে এদিকে লেন্থ হচ্ছে 10 ফিট। একটু তোমরা রেসপন্স করবা, কারণ আমার কথা আটকায় গেলে বা নেটের প্রবলেম করলে আমি তো আর বুঝতে পারবো না যে তোমরা আমার কথা শুনতেছো কিনা। এদিকে সাইজ হচ্ছে 15 ফিট। এখন বলো একটা স্ল্যাবের জন্য কোন ডিরেকশনের বার নিচে বসাতে হয়, কোন ডিরেকশনের বার উপরে বসাতে হয়? হ্যালো, স্যার আরেকবার বলেন। এই একটা স্ল্যাব সাপোজ, হ্যাঁ, এই স্ল্যাবের একদিকে এইদিকে ডাইমেনশন বললাম 10, আর এইদিকে ডাইমেনশন বললাম 15। ঠিক আছে, রেস্টেড কন্ডিশন সব দিকে একই। 2 এ স্ল্যাব সাপোজ, এটা 2 এ স্ল্যাব না 1 এ স্ল্যাব আগে বলো সেটা? 2 way, 2 এ স্ল্যাব। এখন একটা কি শর্ট ডিরেকশন, একটা লং ডিরেকশন। তাহলে শর্ট ডিরেকশনের বার নিচে বসাবা না লং ডিরেকশনের বার নিচে বসাবা? short direction একটা নিচে বসাবো, শর্ট ডিরেকশনের বার নিচে বসাইতে হয়, কারণ ডিসটেন্স কম, ট্রান্সফার হবে ওই ডিরেকশনে। ওই ডিরেকশনে ট্রান্সফার হবে। এখন বলো এই পেভমেন্ট সাপোজ এই রাস্তা, এই রাস্তার উইথ ধরে নিলাম, একটা লেনের উইথ কত হয়? মোটামুটি স্ট্যান্ডার্ড লেনের উইথ 12 ফিটের মতন হয়, তাই না? আর এইদিকে ধরলাম লংগিটিউডিনাল জয়েন্ট ধরলাম সাপোজ 40 ফিট। এখন বলো এটার মধ্যে এটা কি 2 এ স্ল্যাব না 1 ওয়ে স্ল্যাব, তাই না? জি স্যার। জি স্যার। এখন স্ল্যাব 1 ওয়ে হোক 2 ওয়ে হোক, রাস্তার যে স্ল্যাব প্রথমেই বলি সেটাতে কি করতে হবে? দুই ডিরেকশনে রড বসাতে হবে। ক্লিয়ার? জি স্যার। মিনিমাম একটা রড বসাতে হবে। সেই মিনিমাম রডটাকে বলি আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। এখন বলো এটার জন্য তুমি যদি দুই ডিরেকশনে রড বসাও, তাহলে শর্ট ডিরেকশন কোনটা? এই 12 ফিট, তাই না? লং ডিরেকশন কি এই 40 ফিট নাকি? জি স্যার। তাহলে বলো শর্ট ডিরেকশন রড নিচে বসাবা না লং ডিরেকশনের রড নিচে বসাবা? শর্ট ডিরেকশনে। কেন? হ্যালো, হয়েছে তোমার উত্তর? শর্ট ডিরেকশনে স্যার লোড বেশি ট্রান্সফার। দেখো এটাও স্ল্যাব, এটা কি রাস্তার স্ল্যাব, এটা কি বিল্ডিং এর স্ল্যাব? তাহলে কোন রডকে তুমি নিচে বসাবা, লং ডিরেকশন না শর্ট ডিরেকশনের? আমি বলে দিই, রাস্তার ক্ষেত্রে সবসময় মনে রাখবা লং ডিরেকশনের রড নিচে বসাতে হয়, কারণ রাস্তা কিসের উপর বসাইছে? ভূমির উপর, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। তো ভূমি কি যখন গাড়ি যাবে রাস্তার উপর দিয়ে, ভূমি কি উপরের দিকে ফোর্স দিবে না? জি স্যার। জি স্যার। কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে? বিল্ডিং এ কি নিচ থেকে কোনো লোড আসতেছে নাকি উপর থেকে লোড নিচে আসতেছে? উপর থেকে লোড নিচের দিকে যায়। স্ল্যাবের মধ্যে উপর থেকে নিচের দিকে লোড আসতেছে, কিন্তু ভূমিতে কি হচ্ছে, মানে রাস্তার ক্ষেত্রে কি হচ্ছে? ভূমি কিন্তু নিচ থেকে উপরের দিকে লোড দিচ্ছে, তাই না? যার কারণে জি স্যার। রাস্তাটা টিকে থাকতেছে, নাকি ঘটনা কি উল্টা নাকি? হ্যালো, জি স্যার। তো ফাউন্ডেশনের মধ্যে লং ডিরেকশনের রড নিচে দাও না শর্ট ডিরেকশনের রড নিচে দাও? ফাউন্ডেশন ডিজাইন তো শিখছো, কোনটা? বলো, না বললে আমি আগাই যাব, বলে সমস্যা তো নাই। খেয়াল করছো? হ্যালো, স্যার আপনি বলেন স্যার। লং ডিরেকশনেরটা আমরা কি দিতাম? উপরে এই নিচে দিতাম। শর্ট ডিরেকশন কি উপরে দিতাম। তোমরা মিলাই নিও, ঠিক আছে? আজকে আবার ফাউন্ডেশনের বইটা খুলে দেখো, ঠিক আছে? হ্যালো, রাস্তার জি ক্ষেত্রে স্যার। কি? রাস্তার ক্ষেত্রে কি, যেহেতু ভূমি উপরের দিকে ফোর্স দিতেছে, যার কারণে আমরা কি করি সব সময় এটা খেয়াল রাখবা, এটা কিন্তু
বিল্ডিং এর স্ল্যাব না, যদিও আমরা বিল্ডিং এর স্ল্যাবের মতন করে ডিজাইন করি। রাস্তার ক্ষেত্রে সব সময় লং ডিরেকশনের রড নিচে দিতে হয়, শর্ট ডিরেকশনের রড উপরে দিতে হয়। কি বলছি, বোঝা গেছে? হ্যালো, জি স্যার, তাহলে বুঝে গেছি। এই জায়গায় যে লং ডিরেকশনে বা শর্ট ডিরেকশনে যে রডটা দিতেছি, এটা কি একটা মিনিমাম রিইনফোর্সমেন্ট। সেই মিনিমাম রিইনফোর্সমেন্টকে আমরা বলি টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। আচ্ছা, তাহলে কি কি রিইনফোর্সমেন্ট এই জায়গায় দিতে হয় আমরা জেনে গেলাম। কি কি? টেম্পারেচার শ্রিঙ্কেজ, টাই বার, ডায়াল বার, তাই না? হ্যালো, তাহলে এই বারগুলো জি স্যার। কিভাবে, এই বারগুলোর ডিজাইন শিখবো আজকে, আর হচ্ছে এই বারগুলো কিভাবে প্লেস করতে হয় এই জিনিসটা শিখবো। এখন প্লেস করা সম্পর্কে আমরা মোটামুটি একটা জেনে গেছি যে পেভমেন্টের অর্ধেক লেন্থে কি, অর্ধেক ডেপথে কি ডাবল বার বসাইতে হয়, তাই না? হ্যালো, এই ফিগারটা তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই যে লংগিটুডিনাল জয়েন্টে কি ইউজ করছে, টাই বার। এই যে মোটা মোটা বার ইউজ করছে ট্রান্সভার জয়েন্টে, এটা কি ডাবল বার নাকি? নাকি জি স্যার। ঠিক আছে? ওকে, আমরা কিন্তু আরো কিছুক্ষণ বেসিক দেখে দেন হচ্ছে তোমাদের মেইন চ্যাপ্টারে চলে যাব, তখন আর কোনো যেন প্রবলেম না হয়। দেখো এই যে লংগিটুডিনাল জয়েন্ট, এই যে লংগিটুডিনাল জয়েন্টে দেখো মিড হাইটে কি করে রাখছে, বার কি বাইরে বের করে রাখছে, তাই না? এটা কি করছে কনস্ট্রাকশনের সময়ই কি এটা বারটা মাঝখানে দিয়ে কনস্ট্রাক্ট করছে, তাই না? হ্যালো, জি স্যার। মিড হাইটে কিভাবে দিছে বলো তো? কারো কোনো আন্দাজ আছে কিনা যে এই মিড হাইটে বারটা এই মিড হাইটে বসাইছে কিভাবে? দেখো এই চেয়ারগুলো দেখা যাচ্ছে, জি স্যার। এই ডাবল বারগুলো চেয়ারগুলো দেখাইছে। এই সিমিলারলি কি টাইবারের জন্য কি এইভাবেই বসাইছিল, ঠিক আছে? হ্যালো, এই যে মিড হাইটে ডাবল বারগুলো কোথায় বসাচ্ছে, একটা চেয়ার বানাই দিচ্ছে, তাই না? নাকি? এখন এর উপর কি তোমার যদি এর উপর কি করবে, কংক্রিট ডালবে, তাই না? তাহলে কি এভাবে চেয়ার বানিয়ে কি করতেছে, এইগুলো মাঝখানে ইনসার্ট করতেছে, তাই না? মিড হাইট বরাবর নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এই জিনিসগুলো আরো আরেকভাবে করা যেতে পারে। সেটা কি, দেখো কি করতেছে এই লোকটা, হ্যাঁ ড্রিল করে নতুন ইনসার্ট নতুন করতেছে। নতুন পেভমেন্ট বানাইছে, তার মধ্যে ড্রিল করে বসা দিচ্ছে, তাই না? হ্যালো, এটা কি টাইবার বসা, এটা কি করতেছে ডাবল বার বসাচ্ছে, তাই না? নাকি এটাতে কি ড্রিল করে বসাচ্ছে নাকি? হ্যালো, আর এটাতে কি করতেছে পেভমেন্টের মধ্যে, এটাও কি তোমার চাপ দিয়ে বসায় দিচ্ছে, তাই না? কাইটে আবার নিচেরটা দেখো, এই যে ডাবল বারটা নিচেরটা যদি দেখো, এটা কি করতেছে, কাটতেছে, স দিয়ে কাটতেছে, তাই না? এই স দিয়ে কাটতেছে নাকি? কাইটে মাঝখানে কি এই যে ডাবল বার বসাবে এই জায়গায় নাকি? কি বলছি, বোঝা গেছে? জি হ্যালো, স্যার। তাহলে কি করতে পারো, ডাবল বার এরকম কাট দিয়েও বসাতে পারো, অথবা কনস্ট্রাকশনের সময় কি তুমি ডাবল বার বসায়, ওই যে চেয়ার দিয়ে ডাবল বার গুলো বসায় তুমি কনস্ট্রাক্ট করতে পারো, তাই না? এখন দেখো এটা কি, আমরা কন্ট্রাকশন জয়েন্টের কথা বলতেছিলাম যে মাছ একটু হাইট কি গ্রুপ করে কেটে দিছে, তাই না? দেন হচ্ছে ক্র্যাক ডেভেলপ করছে কোথায়, এই জায়গায় নাকি? তাহলে এটা কি বলো, এটা কি ধরনের জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট না? মিলাইতে পারতেছো? জি হ্যালো, জি স্যার। আচ্ছা, এটা কন্ট্রাকশন জয়েন্ট। দেখো পুরো স্ল্যাব কিন্তু কাটে নাই, কাটছে কি একটু হাইট পর্যন্ত কাটছে, তাই না? Okay. এখন নিচেরটাতে আসি, আবার আরো দেখি কিছু উদাহরণ। এটাতে দেখো, এটা কি কন্ট্রাকশন জয়েন্ট নাকি? জি স্যার। আচ্ছা, এখন জয়েন্ট ওয়াইজ রিজিড পেভমেন্ট, তোমাদের প্রথমেই ক্লাসের শুরুতেই একটা পেভমেন্ট দেখাইছিলাম যেটার মধ্যে কি ট্রান্সভার জয়েন্ট একটু পরে পরে, তাই না? আরেকটাতে দেখছিলাম অনেক দূর পর্যন্ত কোনো জয়েন্টই নাই, তাই না? হ্যালো, জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলে কি জয়েন্টেড প্লেন কংক্রিট পেভমেন্ট। সেটা মানে কি, নো টেম্পারেচার রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। দ্যাট মিন্স ওই যে আমরা লং ডিরেকশন শর্ট ডিরেকশনে যে রিইনফোর্সমেন্ট ইউজ করতেছিলাম এটার কি দরকার নাই। শুধুমাত্র রিইনফোর্সমেন্ট কোথায় ইউজ করি, এই লংগিটুডিনাল জয়েন্টে টাইবার, এই ট্রান্সভার জয়েন্টে কি ডাবল বার। কোনো টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইউজ করে না। তাহলে এই ক্ষেত্রে এই পেভমেন্টের একটা স্ল্যাবের লেন্থ খুবই কম হয়। স্ল্যাবের লেন্থ যখন 6 ফিট 20 ফিটের চাইতে কম হয়, তখন কি মাঝখানে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট কি ইউজ করতে হয় না। মানে হচ্ছে এই মাঝখানে কি এরকম বার দিতে হয় না। কি বলতে বুঝতে পারছো? টেম্পারেচার, এগুলো কি টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, তাই না? তাই টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিতে হয় না। সেই ক্ষেত্রে কি শুধুমাত্র ট্রান্সভার জয়েন্টে ডাবল বার, লংগিটুডিনাল জয়েন্টে টাইবার ইউজ করতে হয়। ক্লিয়ার? তো এই ধরনের পেভমেন্টকে কি বলে, জেপিসিপি, জয়েন্টেড প্লেন কংক্রিট পেভমেন্ট।
আরেকটা বলতেছে জয়েন্টেড রিইনফোর্সড কংক্রিট পেভমেন্ট। এটা মানে কি, এটাতে আমরা টাইবার ইউজ করি, ডাবল বার ইউজ করি, আবার মাঝখানে যে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, এই যে লং ডিরেকশনের রড, শর্ট ডিরেকশনের রড, এটাও ইউজ করি। এখন এটার জন্য পেভমেন্টের লেন্থ, দ্যাট মিন্স এই যে এই লেন্থটা একটা স্ল্যাবের লেন্থ 20 ফিটের চাইতে বেশি হয়। দ্যাট মিন্স 6 ফিট থেকে যদি বেশি হয় 6 মিটার থেকে যদি বেশি হয় 15 মিটার থেকে যদি কম হয়, ওই ধরনের পেভমেন্টের জন্য আমরা ডাবল বার ইউজ করি, টাইবার ইউজ করি, টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইউজ করি। এই ধরনের পেভমেন্টকে বলে জয়েন্টেড রিইনফোর্সড কংক্রিট পেভমেন্ট। যেটা তোমরা ফার্স্ট ফিগার দেখছিলা আজকে ক্লাস শুরুর আগে, ফার্স্ট ফিগার যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে জয়েন্টেড কংক্রিট রিইনফোর্সমেন্ট কংক্রিট পেভমেন্ট যেটা দেখাইছিলাম। আর সেকেন্ড ফিগার যেটা দেখাইছিলাম কন্টিনিউয়াসলি রিইনফোর্সড কংক্রিট পেভমেন্ট, দেখো সিআরসিপি। দেখো এটার মধ্যে কি বলতেছে, ওই যে তোমরা ট্রান্সভার জয়েন্ট যেটা দেখতেছিলা, এই ট্রান্সভার জয়েন্ট নাই, শুধুমাত্র কি আছে, টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিয়েছে, কোনো ট্রান্সভার জয়েন্ট নাই, কোনো ডাবল বার ইউজ করে না। কি বলছি বোঝা গেছে? হ্যালো, তাহলে এই ধরনের স্ল্যাবের লেন্থ কি 15 মিটার বা 50 ফিটের চাইতে বেশি। হ্যালো, জি স্যার। তাহলে তোমাদের যে ক্লাসের শুরুতেই দুইটা পেভমেন্ট দেখাইছি, দুইটা পেভমেন্টের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? একটা দেখছিল যে অনেক দূর পর্যন্ত কোনো রিইনফোর্স মানে জয়েন্টই নাই, তাই না? তাহলে ওইটা কি ছিল, কন্টিনিউয়াসলি রিইনফোর্স কংক্রিট পেভমেন্ট, তাই না? সেটার মধ্যে শুধুমাত্র আমরা কি টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইউজ করি, যেহেতু কোনো ট্রান্সভার জয়েন্ট নাই, আমরা কোনো কি ডাবল বার ইউজ করি না। কি বলতে বোঝা গেছে? ক্লিয়ার? হ্যালো, নাকি বুঝো নাই? হ্যালো, স্যার বাকিগুলো আরেকবার একটু বলে দিলে স্যার শর্টে। আচ্ছা, প্রথমটা কি ছিল যে পেভমেন্টে, প্রথমটাতে কি, প্রথমটা হচ্ছে জয়েন্টেড প্লেন কংক্রিট পেভমেন্ট। এটার মধ্যে দেখো, এটার মধ্যে কোনো টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট কি নাই। এই যে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট যেটা দেয় লং ডিরেকশন শর্ট ডিরেকশনে, এটা কি নাই, শুধুমাত্র ট্রান্সভার জয়েন্টে কি ইউজ করতেছি ডাবল বার, লংগিটিউডিনাল জয়েন্টে কি ইউজ করতেছি টাইবার। আর এই পেভমেন্টের যেহেতু আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইউজ করতেছি না, পেভমেন্টের বা স্ল্যাবের লেন্থ খুব বেশি একটা হতে পারে না। যদি স্ল্যাবের লেন্থ 20 ফিটের চাইতে কম হয় বা 6 মিটারের চাইতে কম হয়, সেক্ষেত্রে কি আমরা এই ধরনের প্লেন মানে যে জেপিসিপি যে কংক্রিট মানে পেভমেন্ট টাইপটা এটা ইউজ করতে পারি। এখন জয়েন্টেড রিইনফোর্সমেন্ট কংক্রিট পেভমেন্ট জেআরসিপি এর ক্ষেত্রে দেখো টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টও আছে, টাইবারও আছে, টাইবার লংগিটিউডিনাল জয়েন্টে টাইবারও আছে, এই তোমার ট্রান্সভার জয়েন্টে ডাবল বারও আছে। সবগুলো বার যেটার মধ্যে আছে এটা হচ্ছে তোমার জয়েন্টেড রিইনফোর্সড কংক্রিট পেভমেন্ট, যে এটার নাম হচ্ছে জেআরসিপি, বা এটার লেন্থ হয় 6 মিটার থেকে 15 মিটারের মধ্যে। দ্যাট মিন্স হচ্ছে এটা কি তোমার এই আগেরটার চেয়ে একটু বড় পেভমেন্ট। আর এটার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি রিইনফোর্সড কংক্রিট পেভমেন্টের মধ্যে কি কোনো জয়েন্টই নাই, ঠিক আছে? কোনো জয়েন্টই নাই, সেক্ষেত্রে আমরা কি শুধুমাত্র টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইউজ করি। আর যেহেতু কোনো জয়েন্ট নাই, ট্রান্সভার জয়েন্ট নাই, যার কারণে আমরা কোনো ডাবল বার ইউজ করি না। এটা লেন্থ অ্যাট লিস্ট 15 মিটার, দ্যাট মিন্স 50 ফিটের চাইতে বেশি হয় একটা স্ল্যাবের লেন্থ। কি বলছি বোঝা গেছে? জি স্যার। এখন তোমাদের ম্যানুয়ালে আসি। স্যার বাংলাদেশে স্যার যেগুলো রিজিড পেমেন্টের কাজ হয় স্যার সেইগুলোতে স্যার কি টাইপটা ইউজ করা হয় স্যার? জেআরসিপি। হ্যালো, জি স্যার। আচ্ছা, কেউ মনে হয় একজন অ্যানোটেট করছো, অ্যানোটেট করবা না, ঠিক আছে? আচ্ছা, কি বলছি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে সবগুলো জিনিস বলা হয়ে গেছে। একবার ম্যানুয়ালে যাও, ম্যানুয়ালে তোমাদের 11 নম্বর পেজ থেকে 16 পেজ এতটুকু পর্যন্ত হয়ে গেছে। ডিজাইনে ঢুকো, ডাটাগুলো দেখো কি বলতেছে। হ্যালো, এতটুকু পর্যন্ত বুঝে গেছে? সবাই বুঝতে পারছো কি কি বলছি? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করবা, সমস্যা নেই। আর তুমি বুঝতে পারছো কি ইউজ করে বাংলাদেশে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন এয়ারপোর্টের ক্ষেত্রে যদি কিছুক্ষণ পর পর জয়েন্ট হয় তাহলে প্রবলেম না? হ্যালো, জি স্যার। সেই ক্ষেত্রে সিআরসিপি করা যেতে পারে, বুঝতে পারছো? আমরা কিন্তু চাই না যে পেভমেন্টের মধ্যে জয়েন্ট থাকা মানে কি, জয়েন্ট মানে একটা ফল্ট, তাই না? জি স্যার। এন্ড জয়েন্টে গেলেই কি হবে, একটু ডিসকমফোর্ট ফিল হবে, তাই না? তাই যার জন্য আমরা কি চাই, অনেক সময় জয়েন্ট ফ্রি পেভমেন্ট ডেভেলপ করতে, তাই না? বা জি স্যার, পেভমেন্ট জয়েন্ট ডিজাইন থাকলে করতে। স্যার শেক করবে আর কি স্যার। হ্যাঁ, যার কারণে অনেক সময় সিআরসিপি আমরা প্রেফার করি। কি বলছি বোঝা গেছে? জি স্যার। হ্যালো, তবে বাংলাদেশে বেশিরভাগ রাস্তা দেখবা যে তোমার হচ্ছে তোমার জেআরসিপি তে করা।
মানে স্যার বেশি রিইনফোর্সমেন্ট। ফিজিবল কোনটা স্যার? হ্যালো, এখন দুইটারই তোমার সুবিধা তো দুইটা দুই রকম। একটাতে কি তোমার হচ্ছে অনেক বড় তুমি স্ল্যাব করতে পারতেছো, তাই না? জি হ্যালো, স্যার। আরেকটা তো অবশ্যই কি জেআরসিপি তো অবশ্যই ভালো, যেহেতু লোড ট্রান্সফার ভালোভাবে হচ্ছে, তাই না? জি হ্যালো, স্যার। তোমার যদি দরকার হয় যে তোমার হচ্ছে অনেক বড় বড় স্ল্যাব করতে হয়, যেমন এয়ারপোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কি সিআরসিপি প্রেফার করবো আমরা, তাই না? জি স্যার। এখন দেখো এটার ক্ষেত্রে তোমরা যদি দেখো কি আসতেছে, ডিজাইন রিইনফোর্সমেন্ট অফ দা ফলোইং। তোমাকে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে বলছে। প্রথমে ডাটাগুলো একটু দেখ কি বলতেছে। থিকনেস অফ রিজিড পেভমেন্ট, পেভমেন্টের থিকনেস কত? 12 ইঞ্চ। হ্যালো, জি স্যার। লেন কয়টা বলতেছে? দুইটা। উইডথ বলতেছে কি 24 ফিট, তাহলে পার লেনের উইডথ কত? 12 ফিট। 12 12। এখন স্পেসিং অফ ট্রান্সভার জয়েন্ট 45 ফিট, এটা মানে কি বলো তো কেউ একজন? এটা আসলে কি দিছে? ট্রান্সভার জয়েন্টের স্পেসিং মানে কি? স্যার একটা ট্রান্সফার জয়েন্ট থেকে আরেকটা ট্রান্সফার জয়েন্টের ডিসটেন্স। এটা কি আসলে? জেআরসিপি। আরে না, জেআরসিপি না, কি আসলে এটা কি দেয়া আছে আসলে? স্পেসিং স্ল্যাবের ট্রান্সভার লেন্থ জয়েন্টের দেয়া স্পেসিং আছে। স্ল্যাবের লেন্থ দেয়া আছে, তাই না? জি স্যার। ট্রান্সভার জয়েন্ট কোনটা? এটা একটা ট্রান্সভার জয়েন্ট, তাই না? এটা কি একটা ট্রান্সভার জয়েন্ট নাকি? জি স্যার। এটা কি এটা লংগিটিউডাল জয়েন্ট। তাহলে এখান থেকে একটা ট্রান্সভার জয়েন্ট থেকে আরেকটা ট্রান্সভার জয়েন্টের লেন্থ, দ্যাট মিন্স কি এই স্ল্যাবের লেন্থ দিয়ে দিছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে একটু একটু ট্রিকি ভাবে এটা দিয়ে দিছে নাকি? আর স্ল্যাবের উইডথ কত? 12 ফিট নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। এখন দেখো দিয়ে দিছে অ্যালাউয়েবল স্ট্রেংথ অফ শ্রিঙ্কেজ স্টিল, যেটা টেম্পারেচার শ্রিঙ্কেজ যে স্টিল, তার অ্যালাউয়েবল শ্রিঙ্কেজ স্টিলের অ্যালাউয়েবল স্ট্রেংথ দিছে কত? 33,000 psi। তোমরা 312 তে তোমাদের আমি পড়াইছি কিনা আমার খেয়াল নাই, তোমাদের সেকশনে ক্লাস নিছি কিনা। তোমাদের B1 এর ক্লাস মেবি আমি নিয়েছিলাম 312 তে। হ্যালো, তখন জি, স্যার। তোমরা কি পড়ছো অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেংথ একটা বারের কত হয়? 0.6 FY ছিল না একটা বারের? হ্যালো, জি স্যার। FY যদি 60 KSI হয় তাহলে তার অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেংথ কত ছিল? 0.6 FY নাকি? জি স্যার। শিয়ারের জন্য কত ছিল? 0.3 FY নাকি? এরকম ছিল না? হ্যালো, জি স্যার। তাহলে ওইভাবে তোমার হচ্ছে এটা একটা বারের গ্রেড আছে, ওইটা থেকে ওই যে 0.6 করে একবারে তোমাকে ভ্যালুটা দিয়ে দিছে টেনসাইল স্ট্রেংথের ভ্যালু। দ্যাট মিন্স এটা কি এফএস এর ভ্যালু, তাই না? নাকি অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেংথের ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। এন্ড টাইবারের জন্য কত দিয়ে দিছে? 27000 psi। এন্ড বন্ড স্ট্রেংথ মানে কি? হ্যালো, বন্ড স্ট্রেংথ কত বলতেছে? 350 psi। সবসময় মনে রাখবা বন্ড স্ট্রেংথ হয় কংক্রিটের স্ট্রেংথের 10/1 ভাগ। এখন কংক্রিটের স্ট্রেংথ যদি আমরা কি জানি, কংক্রিট কতটুকু স্ট্রেংথ নিতে মানে টেনশন নিতে পারে? কংক্রিটের টেনশন কত হয়? কম্প্রেশনের কত ভাগ? 10%। 10% বা 1/8 থেকে 1/10 এর মধ্যে নেয়, তাই না? পড়ছি না আমরা এটা? কংক্রিটের টেনশন কংক্রিটের কম্প্রেশনের 8/1 থেকে 10/1 পর্যন্ত হতে পারে। পড়ছি না এটা? হ্যালো, জি স্যার। তো কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি 3500 হয় তাহলে বন্ড স্ট্রেংথ কত হবে? বন্ড স্ট্রেংথ মানে কি ওই কংক্রিটটার টেনসাইল স্ট্রেংথ কত নিতে পারতেছে, টেনশনের জন্য কতটুকু রেজিস্ট্যান্ট কত হবে? 350। 350। যদি 4000 psi কংক্রিট হয় 400। 400। কি বলছি বোঝা গেছে? জি স্যার। ওকে, দ্যাট মিন্স কংক্রিটের টেনশন কত নিতে পারতেছে, তাই না? জি স্যার। এখন বলতেছে ড্র রিইনফোর্সমেন্ট এন্ড জয়েন্ট ডিটেইল। এন্ড রিইনফোর্সমেন্ট ড্র করতে বলছে আর জয়েন্টের ডিটেইলে দেখাইতে বলছে, মানে আইকা দেখাইতে বলছে, তাই না? এন্ড তোমাকে আঁকাকি করার আগে কি জানতে হবে? আঁকাকির আগে ক্যালকুলেশন করতে হবে না? ওই যে তোমরা স্ল্যাবের মধ্যে যেরকম ক্যালকুলেশন করছো, এত নাম্বার বার, এত স্পেসিং এ, এত সেন্টার টু সেন্টার ডিসটেন্সে আমরা প্লেস করব, পড়ছো না এগুলো? জি স্যার। তাহলে এটাতে কি ডিজাইন মানে তো ওইটাই নাকি? জি স্যার। জি স্যার, সবকিছু ক্যালকুলেট করে দেন স্যার। সবকিছু ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব এটা তোমাদের ভালো করে একটু বুঝতে হবে, একটু ভালো করে খেয়াল করো। এখন
সাপোজ এই একটা স্ল্যাব, এটা যদি কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করা মানে কি এদিকে ছোট হওয়া, তাই না? দুই দিক থেকে ছোট হবে নাকি? হ্যালো, একটু ভালো করে খেয়াল করবা। তাহলে এই স্ল্যাবের কন্ট্রাকশনের বিরুদ্ধে বাধা দিবে কে বলো তো? এই স্ল্যাব চাইলেই কি কন্ট্রাক্ট করতে পারবে? কে বাধা দিবে? হ্যালো, এই স্ল্যাবটা আছে কোথায়? মাটির উপর না? জি স্যার। তাহলে এই মাটি আর কংক্রিটের যে ফ্রিকশন, এটা কি এই যে স্ল্যাবটাকে কংক্রিটটাকে কি মানে কন্ট্রাক্ট করতে কি বাধা দিবে না? জি স্যার। জি স্যার। তাহলে স্ল্যাব যদি ভিতরের দিকে কন্ট্রাক্ট হতে চায় তাহলে ফ্রিকশন ফোর্স কি এরকম কিছু হবে না? এটা কি ফ্রিকশন হবে না? ফ্রিকশন কি করবে? বাইরের দিকে কাজ করবে নাকি? জি স্যার। এখন বলো, তাহলে এই কন্ট্রাকশনের জন্য রেজাল্টেন্ট ফ্রিকশন কি মাঝখান থেকে দুই দিকে বরাবর কাজ করতেছে, তাই না? জি স্যার। এখন এই স্ল্যাবটাই যদি এই সাপোজ হচ্ছে এই স্ল্যাবটা যদি এক্সপ্যান্ড করতে চায়, এক্সপ্যান্ড করা মানে কি দুই এজের দিকে বাড়তে চাবে, তাই না? এইভাবে নাকি? জি স্যার। হ্যালো, তাহলে এটার বিরুদ্ধে বাধা দিবে কে? কংক্রিটে হয়ে যায় কংক্রিট আর মাটির ফ্রিকশন ফোর্স সারফেস নাকি? ফ্রিকশন স্যার। হ্যাঁ, তাহলে কি দুইটা সারফেস ফ্রিকশন কি এইভাবে ভিতরের দিকে কাজ করবে না স্ল্যাবের মাঝ বরাবর? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই যে ফ্রিকশনের সামেশন, তোমার দেখো তো ফ্রিকশনটা এই ফ্রিকশন যদি বলি, এই অর্ধেকের ফ্রিকশন এইদিকে, এই অর্ধেকের ফ্রিকশন এইদিকে, তাই না? জি স্যার। হ্যালো, তাহলে বলো তো এই এক্সপানশনের জন্য, এক্সপ্যান্ড করার জন্য এই মাঝখানের সেকশনে কি ডেভেলপ করতেছে? কন্ট্রাকশন অফ এক্সটেনশন। স্যার আরেকবার বলুন। দেখো স্ল্যাব কি দুই দিকে কন্ট্রাক্ট এক্সপ্যান্ড করতেছে সাপোজ, এখন এক্সপ্যান্ড করার কারণে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে কি এই ভিতরের দিকে, তাই না? জি স্যার। তাহলে বলো এই যে মাঝখানের সেকশন, এই মাঝখানের সেকশনে ফ্রিকশনের পরিমাণ তুমি যদি চিন্তা করো তো ফ্রিকশনটা কিভাবে কাজ করতেছে? এই রেজাল্টেন্ট ফ্রিকশন, এই দিকের রেজাল্টেন্ট ফ্রিকশন এরকম, তাই না? তাহলে বলো এই মাঝখানের সেকশনে ফ্রিকশন কিভাবে কাজ করতেছে? কন্ট্রাকশনে না এক্সটেনশনে? কোনটা মানে কি কাজ করতেছে? টেনশন নাকি হচ্ছে তোমার এই কন্ট্রাকশন? কোনটা? কম্প্রেশন কোনটা? স্যার এটা তো স্যার ডিপেন্ড করবে স্যার সারফেস ফ্রিকশন আর যেটা স্ল্যাবের এক্সপানশন সেটার রেজাল্টেন্টের উপরে, মানে হ্যাঁ, দুটো। এখন এক্সপ্যান্ড করা মানে কি স্ল্যাবটা বাড়বে, তাই না? জি স্যার। এক্সপ্যান্ডের ক্ষেত্রে কি ডেভেলপ করতেছে? মাঝখানের সেকশনে কম্প্রেশন ডেভেলপ করতেছে না? জি স্যার। জি স্যার। কন্ট্রাকশনের জন্য কি করতেছে? মাঝখানের স্ল্যাবে এক্সপানশন। টেনশন ডেভেলপ করতেছে, তাই না? জি হ্যালো, স্যার। তাহলে একটা সেকশনে তুমি যদি চিন্তা করো ফোর্স কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো, জি ফোর্স স্যার। দুই ডিরেকশন, এই মাঝখান বরাবর দুই ডিরেকশনে ভাগ হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে স্ল্যাবটা এফেক্টিভ লেন্থ কি হয়ে যাচ্ছে বলো তো? অর্ধেক হয়ে যাচ্ছে না? অর্ধেক স্যার। তাহলে তুমি যদি এখন চিন্তা করো যে এই যে স্ল্যাবটা এই জায়গায় কি কাজ করতেছে? এক্সপানশন কাজ করতেছে, তাই না? অর্ধেক স্ল্যাব নাকি? স্ল্যাবের লেন্থ কত? L/2 নাকি? আর ফ্রিকশন কাজ করতেছে কি এরকম বাইরের দিকে নাকি? হ্যালো, জি স্যার। ফ্রিকশন কাজ করতেছে এরকম বাইরের দিকে, দ্যাট মিন্স কি এটা কন্ট্রাকশনের বৈশিষ্ট্য নাকি? ফ্রিকশন বাইরের দিকে কাজ করে কখন? স্ল্যাব যখন কন্ট্রাক্ট হতে চায় নাকি? জি স্যার। হ্যালো, আচ্ছা, তাহলে স্যার। এই L/2 লেন্থের কথা যদি চিন্তা করো, এই স্ল্যাবটার লেন্থ হয়ে গেল কি? লংগিটিউডিনাল লেন্থ যদি L হয় সেটার এফেক্টিভ লেন্থ কত হয়ে গেল? L/2 হয়ে গেল না? কারণ আমরা দেখছি L/2 তে দুইটা ফোর্স দুই ডিরেকশনে কাজ করে, তাই না? জি স্যার। তাহলে অর্ধেকের জন্য যদি আমি ডিজাইন করি বাকি অর্ধেক তো করা যাবে, হয়ে গেল নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই স্ল্যাবের থিকনেস ধরে নিলাম h, আমি কিন্তু মেন ক্যালকুলেশনে যাচ্ছি, এতক্ষণ তোমাদের অনেকক্ষণ থিওরি বুঝাইছি, এখন মেন ক্যালকুলেশনে যাচ্ছি, ভালো করে বুঝবা। আমরা যখন বিল্ডিং এর স্ল্যাব ডিজাইন করতাম তখন কি স্ল্যাবের উইথ ইউনিট ধরে নিতে, এক ইউনিট ধরে নিতাম না? যে স্ল্যাবের উইথ হচ্ছে 1 ফিট, এভাবে ধরে নিতাম না? জি স্যার। মনে আছে? আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এই যে তোমার স্ল্যাবটা আসলে কি মানে পেভমেন্টের স্ল্যাব কি 12 ফিট, তাই না? উইথ কত? 12 ফিট নাকি? জি স্যার, উইথ 12 ফিট। আমরা 12 ফিট না ধরে আমরা ধরে নিলাম 1 ফিট ইউনিট উইথ নাকি? জি স্যার। আচ্ছা, আর তাহলে বলো এই যে স্ল্যাব এটার ওয়েট কত হবে? তাহলে বলো, এটা কংক্রিটেড তাই না? তাহলে ওয়েট কত হবে স্ল্যাবের? লেন্থ জানো, লেন্থ হচ্ছে L/2, হাইট হচ্ছে h, উইডথ হচ্ছে 1, তাহলে এটা ভলিউম কত? এটা বলো আগে, ভলিউম কত? H/2 হ্যালো, ভলিউম কত? h LH/2 h into 1 into L/2 নাকি?
জি স্যার তাহলে এটার 22.58 পরিবর্তে কি লেখা যায়? আমরা মান নিয়ে চিন্তা না করি, HL/2 নাকি? জি স্যার। জি স্যার ওকে, এখন দেখো তোমরা কি এই জিনিসটা পড়ছিলা যে একটা কিছুর যদি নরমাল ফোর্স যদি নিচের দিকে কাজ করে, তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি F হয়, তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত মনে আছে? F = Fn, পড়ছো না? হ্যালো, পড়ছো না এটা? হ্যালো, পড়ছো এটা? না স্যার, এটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, তোমরা এরকম মেকানিক্সের মধ্যে পড়ছো কিনা দেখো তো, খেয়াল আছে? একটা বস্তু একটা তলের উপর আছে, হ্যাঁ, তাহলে এই বস্তুর ওয়েট যদি W হয় বা বস্তুর ওয়েট যদি W হয়, আর এই তলের ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি F হয়, তাহলে এটার জন্য ফ্রিকশন ফোর্সের ভ্যালু কত ছিল? F = কত? F = Fw, মেকানিক্স, তাই না? পড়ছো না এটা? জি পড়ছো? স্যার পড়ছিলাম স্যার। জি স্যার। বা F = Fn পড়ছো তোমরা, তাই না? তো n সমান কি ছিল আবার? W নাকি? জি স্যার। সামেশন অফ Fy = দেখো সামেশন অফ Fy কি? n উপরের দিকে আর W নিচের দিকে, সো সামেশন অফ Fy কি? n = W, তাই না? পড়ছো না এটা? জি জি স্যার স্যার। আচ্ছা, তাহলে এটার মধ্যে দেখো এই স্ল্যাবের ওয়েট কত? আমরা কংক্রিটের ইউনিট ওয়েট জানি কি? গামা, তাই না? এটারে যদি গামারে যদি ভি দিয়ে গুণ করি, তাহলে কি স্ল্যাবের ওজন বের হবে? জি স্যার জি স্যার। তাহলে ওজন সমান কি? W সমান কি বলো? গামা H L / বাই 2 টু। নাকি? এতটুকু কি বোঝা গেছে? তাহলে এটা ফ্রিকশন, যদি মাটি আর এই স্ল্যাবের ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি F হয়, Fa হয়, তাহলে বলো ফ্রিকশন ফোর্স কত? F = কত হবে? F FA গামা HL/2। H L/2। এখন এটা সমান কি হবে বলো তো? এটা সমান কি হবে? এই যে এই জায়গায় এই যে তোমার ফ্রিকশনের কারণে এই জায়গায় কি ডেভেলপ করতেছিল? কম্প্রেশন ডেভেলপ, এই টেনশন ডেভেলপ করতেছিল না? হ্যালো, জি স্যার কম্প্রেশনের কারণে মিড সেকশনে কি টেনশন ডেভেলপ করতেছিল না? জি স্যার এন্ড টেনসাইল স্ট্রেস যদি সিগমা সি হয়, এখন এই তলের এরিয়া কত? তলের তুমি হাইট যেন h, উইথ যেন কি 1 নাকি? এই ডাইমেনশন কত? 1 নাকি? তাহলে এটার এরিয়া কত? এইচ h। তাহলে স্ট্রেস যদি সিগমা সি হয়, তাহলে সিগমা সি * h * 1, তাহলে কি আসবে? টেনশন আসবে না? জি স্যার তাহলে এই টেনশনটাই কি এই ফ্রিকশন রেজিস্ট করতেছে না? ফ্রিকশন ফোর্সটা জি স্যার বুঝতেছো নাকি না বুঝে জি স্যার বলছো? কোনটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখান থেকে তোমার কি আসে? তাহলে আমরা লিখতে পারি এই জায়গা থেকে, দেখো এই জায়গা থেকে লিখতে পারি কি? এটা সমান সিগমা সি এইচ নাকি? লিখতে পারি না? হ্যালো হ্যালো, জি স্যার। তাহলে এই জায়গা থেকে সিগমা সির ভ্যালু কি আমরা বের করে ফেলতে পারি নাকি? কত স্টেজ ডেভেলপ করতেছে বের করতে পারি না? জি স্যার। ওকে, আরেকভাবে যদি বলি, এই যে স্টেজটা ডেভেলপ করতেছে এটা কে নিবে? এই যে তোমার টেনসাইল স্ট্রেসটা ডেভেলপ করতেছে, কংক্রিট নিবে না স্টিল নিবে? হ্যালো, কোনটা নিবে? স্যার আরেকবার এই যে তোমার আমরা ক্যালকুলেট করলাম একটু আগে, কি ক্যালকুলেট করলাম? যে এই ফ্রিকশন Fa গামা H L/2 ইকুয়াল টু কি? সিগমা CH। এটা একটু আগে প্রুফ করলাম না? স্যার হ্যালো, এখন এই যে টেনশনটা, এই টেনশনটা কে? কংক্রিটের প্রপার্টি কি টেনশন নেয়া? স্যার রিইনফোর্সমেন্ট নেবে। রিইনফোর্সমেন্ট নেবে। তাহলে রিইনফোর্সমেন্টের আমরা কি জানি? রিইনফোর্সমেন্ট কতটুকু দিবা এটা কি জানি? ASFS না? জি স্যার হ্যাঁ, তাহলে এই যে রিইনফোর্সমেন্ট কতটুকু টেনশন নিতে পারবে, এটা কি ASFS এর সমান না? অ্যালাউবল টেনশন। হ্যালো, তাহলে এই অ্যালাউবল টেনশন কি হবে? এই ফ্রিকশন ফোর্সের সমান হবে। হ্যালো, জি স্যার। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? আমরা কি লিখতে পারি বলো? F গামা y লিখলাম, গামার পরিবর্তে H, তোমরা একটু বুঝে নিও, L / 2 ইকুয়াল টু কি? এসএফএস ASFS।
তাহলে এখান থেকে এফএস সমান স্টিলের পরিমাণ, এটাই তো বের করতে হবে আমাদের নাকি? জি স্যার। জি স্যার। এফএস সমান কত হবে বলো? এফএস সমান কত হবে? Y H এফ ওয়াই এফ, H will আচ্ছা গামা, এটা কিন্তু গামা, এই ওয়াই না কিন্তু গামা এইচ এল বাই 2 ইনটু এফ এ 2 ইনটু s এফ ডিভাইডেড বাই 2a নাকি? 2 is 2a। দেখো এতটুকু বুঝছো কিনা, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন তোমাদের ম্যানুয়ালে আসো। ম্যানুয়ালে দেখো একটা ফর্মুলা লিখছে, বা এস সমান, আমরা উল্টা ভাবে এস যদি বের করি, এই জায়গা থেকে এস লেখা যায় না? এস সমান কত হবে? এস সমান কত? Gamma H will F divided by গামা 2x. এইচ এল এফ এ F এ ডিভাইডেড বাই 2 এফ এস নাকি? 2fs. এখন বলো, এখন এখন তোমাদের যে ম্যানুয়ালে যে ফর্মুলাটা দিছে, ম্যানুয়ালে ফর্মুলা দিছে কি ডব্লিউ এফ ডিভাইডেড বাই এফ এস, তাই না? হ্যালো, জি স্যার। এখন এই ডব্লিউটা কি আসলে? গামা HL/2। এই যে এটা না, এতটুকু কি ডব্লিউ না? জি স্যার। জি স্যার। তাহলে কি আমরা যেটা করলাম এটা কি ঠিক আছে? তারা কি একটা ফর্মুলা জাস্ট লিখে দিছে, এটা কিভাবে আসছে এটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। ওকে, যদি বুঝে থাকি তাহলে দেখো, এখন পেভমেন্টের ওয়েট ডব্লিউ সমান কত হবে? গামার ভ্যালু কত? কংক্রিটের ইউনিট ওয়েট 150 নাকি? হ্যালো হ্যালো, জি স্যার। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা কি এই জিনিসটা কি করতে পারি যে কংক্রিটের ইউনিট ওয়েট আর হচ্ছে তোমার, দেখো এই জিনিসগুলো আমাদের দরকার আছে জানার। হ্যালো হ্যালো, কথাই বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? জি স্যার স্যার, বোঝা আবার যাচ্ছে। আচ্ছা তাহলে এই ফর্মুলাটা কোথা থেকে আসলো আমরা জেনে গেলাম নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা এই ফর্মুলাতে আমরা একটু যদি মডিফাই করি, দেখো গামা আমাদের ফর্মুলাটা ছিল কি এইচ এল বাই 2 ইন্টু এফ এ বাই এফ এস নাকি, তাই না? এটা জি বলছি না আমরা? স্যার। জি স্যার। এখন গামা এইচ কে আলাদা করলাম, এফ বাই এফ এস কে আলাদা করলাম, আর হচ্ছে এল বাই 2 কে আলাদা করলাম। এখন বলো এই গামা এইচ এর পরিবর্তে কি লিখছে? বলো, গামা এইচ এর পরিবর্তে কি লিখছে? ডাব্লিউ। হ্যালো, জি স্যার। এল বাই 2 এর পরিবর্তে কি লিখছে? ইফেক্টিভ লেন্থ। আর এফ বাই এফ এস তো একই জায়গায় আছে নাকি? জি স্যার। হ্যালো, তাহলে ডাব্লিউটা কিভাবে বের করব? গামা ইনটু এইচ। এন্ড গামা কত? কংক্রিটের 150, 150. আর এই এইচ কি ছিল? পেভমেন্টের থিকনেস নাকি? জি স্যার। তাহলে পেভমেন্টের থিকনেস কত? 12 ইঞ্চ নাকি? জি স্যার। তাহলে ইঞ্চি রে 12 দিয়ে ভাগ করে কিসে নিছে? পিটে নিছে। তাহলে এটাতে দেখো Feet. তুমি একটা ডাইমেনশন রে তুমি 150 ইউনিট কি ছিল? পাউন্ড পার ফিট কিউব নাকি? জি স্যার। এটারে যদি এইচ দিয়ে গুণ করো সেটা কি হবে? পাউন্ড পার ফিট স্কয়ারে চলে গেছে। পাউন্ড পার ফিট স্কয়ারে চলে গেছে। এটা পারা যাবে এতটুকু? জি এই স্যার। ভ্যালুটা কি পারা যাবে? হ্যাঁ, জি স্যার। তাহলে এই ভ্যালুটা স্যার। কোথায় বসাতে হবে? এই যে এই জায়গায়, তাই না? এই যে এই ফর্মুলাতে নাকি? হ্যালো, তাহলে ডাব্লিউটা এই জায়গায় যদি স্যার। বসাই দিই, এফ এর ভ্যালু কত? এফ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন সয়েল এন্ড কংক্রিট নাকি? তাহলে জি, এটা স্যার। মোটামুটি আমরা ধরে নেই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু সয়েল এন্ড কংক্রিটের মধ্যে 1.5। আর এফএস এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? সিঙ্কেজ স্টিলের রিইনফোর্সমেন্টের কত দিয়ে দিয়েছে? 33000 নাকি? জি স্যার। তাহলে এফএস এর ভ্যালু কত? 33000। আর বলো এফেক্টিভ লেন্থ, এই যে একটা ট্রান্সভার জয়েন্ট থেকে আরেকটা ট্রান্সভার জয়েন্টের লেন্থ কত ছিল? 45 45 ফিট নাকি? জি স্যার। তাহলে এটা কত হবে? এফেক্টিভ লেন্থ কত হবে? 45/2 নাকি? জি স্যার। তাহলে এই জায়গা থেকে ইঞ্চি স্কয়ার পার ফিটে তোমার রেজাল্ট বের হবে না? হ্যালো, জি স্যার। তাহলে এটা কি এস এর পরিমাণ বের হলো। এখন এস যদি বের হয়, এই স্পেসিং এর ফর্মুলা কি ছিল? ওই যে তোমরা কংক্রিটে কি পড়ে আসছো?
স্পেসিং সমান কি এস বার ডিভাইডেড বাই এস রিকোয়ার্ড ছিল না, জি স্যার। এটা ছিল ইনটু 12 ইঞ্চ ছিল না, জি স্যার। ইনটু 12 ইঞ্চ। 12 তে করলে স্পেসিংটা কিসে চলে যেত? 12 কেন গুণ করতাম? ফিটেরে ইঞ্চিতে নেওয়ার জন্য নাকি? জি স্যার। যেহেতু এই জায়গায় রেজাল্ট দেখো, স্পেসিং এর রেজাল্ট কিসে রাখছে? ফিটে রাখছে নাকি? হ্যালো, জি স্যার। তাহলে কি 12 দিয়ে গুণ করা দরকার আছে স্পেসিং বের করতে? না স্যার। তাহলে স্পেসিং ইকুয়াল টু কি হবে? এস বার ডিভাইডেড বাই এস। তাহলে এস বার কত নাম্বার বার ইউজ করতেছে? 4 নাম্বার বার। 4 নাম্বার বারের এরিয়া কত? 0.2 নাকি? জি স্যার। হ্যালো, আর এস কোনটা? এই যে এস, এই এস কোনটা? এই যে এটা নাকি? তাই না? জি স্যার। তাই বুঝে পারা যাবে এতটুকু? তাহলে এটার বার নাম্বার বের হয়ে গেল। 4 নাম্বার বার কত স্পেসিং? এটা বের করা কি স্ল্যাবে কি এটা বের করছো না স্ল্যাব ডিজাইনে? জি স্যার। হ্যালো, জি স্যার। লেন্থ কত? 24/2 নাকি? একটা স্ল্যাবের লেন্থ, জি, ট্রান্সভার্স ডিরেকশনের লেন্থ কত? একটা স্ল্যাবের লেন্থ না? স্যার। হ্যালো, স্ল্যাব কি একটা একটা করে ডিজাইন করবা নাকি? জি স্যার। তো ট্রান্সভার্স ডিরেকশনে লেন্থ কত? 12 ফিট নাকি? 12। জি স্যার। তাহলে এই জায়গায় কি আসলো? ডাব্লিউ, ডাব্লিউর ভ্যালু কোথা থেকে বসাবা? এই জায়গা থেকে নাকি? ইনটু এফএ ডিভাইডেড বাই এফএস ইনটু 12 নাকি? তাহলে এটাও কি বেড়ে যাবে? ইঞ্চি স্কয়ার পার ফিটে তোমার হচ্ছে রিইনফোর্সমেন্টের পরিমাণ বেড়ে যাবে নাকি? জি স্যার। তাহলে এটা থেকে স্পেসিং বের করা যাবে না? 4 নাম্বার বার যদি ইউজ করো, তুমি যদি রিইনফোর্সমেন্ট জানো, তাহলে কি কত ফিট এটা বের হবে না? জি স্যার। তাহলে বার নাম্বার স্পেসিং দুইটাই কি বের হয়ে গেল নাকি? দেখো, তাহলে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট যেটা ছিল ওইটা কি ডিজাইন আমাদের শেষ নাকি? কি বলছি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই জায়গায় বলো তো স্ল্যাবের লেন্থ কত? 45 ফিট না? জি স্যার 35 ফিট। তাহলে তিন ধরনের স্ল্যাবের ডিজাইন শিখছি। একটা হচ্ছে প্লেন, আরেকটা কি জেআরসিপি, আরেকটা কি সিপিসিপি নাকি? জি স্যার সিআরসিটি। সিআরসিপি, সরি সিআরসিপি। তাহলে কোনটা ইউজ করব আমরা এই জায়গায়? জেআরসিপি ইউজ করব না? জেআরসিপি রেঞ্জ কত ছিল? 6 মিটার থেকে 15 মিটার 15 নাকি? মিটার স্যার। 50 ফিটের নিচে হলে, 15 ফিট 20 ফিট থেকে 50 ফিটের মধ্যে হলে আমরা জেআরসিপি ইউজ করি নাকি? জি জি স্যার। স্যার। জেআরসিপির বৈশিষ্ট্য কি? টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট এবং টাইবার ডাবল দুইটা ইউজ করতে হয় নাকি? জি স্যার সবই আছে। তাহলে ডিস্ট্রিবিউট টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ডিজাইন শেষ, বাকি রইল কি টাইবার ডাবল তাই না? বুঝা গেছে? এখন টাইবারের জন্য বলো, টাইবার কোন বরাবর ইউজ করি? লঙ্গিটিউডিনাল জয়েন্টে না? লংগিটিউডিনাল। এখন আমরা ফর্মুলা পড়ছিলাম W/F ডিভাইডেড বাই Fs ইনটু এফেক্টিভ লেন্থ। এখন W তো একই থাকবে নাকি? W কি চেঞ্জ হবে? কংক্রিটের ইউনিট, কংক্রিটের ওয়েট টাইবারের জন্য চেঞ্জ হয়ে যাবে? কংক্রিটের ওয়েট না স্যার। চেঞ্জ হবে না। এই F এর ভ্যালু কত ছিল? আগেও ছিল 1.5, এখনো কত? F কি ছিল? কংক্রিট আর মাটির মধ্যে ফ্রিকশন কোএফিশিয়েন্ট নাকি? জি স্যার। এটা চেঞ্জ হবে? জি, টাইবারের স্যার। জন্য এটা চেঞ্জ হয়ে যাবে? না স্যার। হবে না, কারণ এটা তো তোমার টাইবারের উপর ডিপেন্ড করতেছে না। কংক্রিট আর মাটির ফ্রিকশন এটা আলাদা একটা ইস্যু। এখন টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের এস এর ভ্যালু দেওয়া ছিল 33,000, কিন্তু টাইবারের কত দেওয়া ছিল? 27,000। দেখো তো খেয়াল আছে কিনা? টাইবারের এস কত বলছে? 27,000। তার টেম্পারেচার শ্রিঙ্কেজে কত বলছে? 33,000। তাহলে টেম্পারেচার শ্রিঙ্কেজের সময় এফএস এর ভ্যালু 33,000 ইউজ করছি, তাহলে টাইবারে কত ইউজ করব? 27,000। 27,000। টাইবারে 27,000 ইউজ করলো। আর এফেক্টিভ লেন্থ কত হবে? টাইবার কোথায় ইউজ করতেছি? লঙ্গিটিউডিনাল। টাইবার লঙ্গিটিউডিনাল। কোথায় ইউজ করি? লঙ্গিটিউডিনাল জয়েন্ট। তাহলে লঙ্গিটিউডিনাল জয়েন্ট। এখন টাইবারের এফেক্টিভ লেন্থের ডেফিনেশনটা একটু আলাদা। সেটা কি? যে টাইবারের ক্ষেত্রে বল জয়েন্টে আমরা টাইবার ইউজ করতেছি, আর ওইখান থেকে যে জায়গায় কোনো টাইবার থাকবে না ওই লঙ্গিটিউডিনাল জয়েন্টের ডিসটেন্স বা ফ্রি এন্ডের ডিসটেন্স। এখন বলো, এই মাঝখানে যদি টাইবার ইউজ করি তাহলে এখান থেকে ফ্রি এন্ড কোনটা? এই যে এটা না, এটা বা এটা নাকি? তাহলে এটা ডিসটেন্স মানে কি? একটা স্ল্যাবের উইডথ নাকি লেনের উইডথ নাকি? জি স্যার একটা লেন উইথ। এখন যদি একটা যদি 4 লেনের রাস্তা হইতো বা একটা 3 লেনের রাস্তা, এই হচ্ছে 3 লেনের রাস্তা, তাহলে 3 লেনের রাস্তাতে এই জায়গায় কি টাইবার ইউজ করব? এই জায়গায়ও টাইবার ইউজ করব নাকি?
জি স্যার। তাহলে প্রতি এটা ধরে নিলাম প্রতিটা লেনের উইডথ হচ্ছে 12 করে। তাহলে বলো এই টাইবারের জন্য এই দিক থেকে ফ্রি লেন্থ কত 24 নাকি? ফ্রি এন্ডের ডিসটেন্স কত 24 নাকি? জি স্যার। এই দিক থেকে ডিসটেন্স কত? ফ্রি এন্ডের ডিসটেন্স 12। 12। তাহলে এফেক্টিভ লেন্থ কাকে ইউজ করবা? 12 কে ইউজ করতে হবে। যে ফ্রি লেন্থের ডিসটেন্স যেটা আগে কি বলছো বুঝা গেছে? তাহলে এটার জন্য 12 বলো কে আমি ইউজ করলাম স্যার। এটা ডেফিনেশনই টাইবারের জন্য এফেক্টিভ লেন্থের ডেফিনেশনই ছিল যে যেই জয়েন্টে আমরা টাইবারটা ইউজ করতেছি ওইখান থেকে ফ্রি এন্ডের ডিসটেন্স স্মলেস্ট ওইটাই হচ্ছে এফেক্টিভ লেন্থের ডেফিনেশন টাইবারের জন্য। কি বলছো বুঝা গেছে? স্যার লেন্থের সাথে স্যার কিভাবে ইমপ্যাক্ট ফেলে স্যার? দেখো এই স্ল্যাব আর এই স্ল্যাবকে কি সে ধরে রাখতেছে না? জি স্যার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটার অর্ধেক এই এতটুকুর মধ্যে যত লোড আসবে সে কি এই টাইবার ট্রান্সফার করবে বা এই লোডের জন্য এই টাইবারটা এই দুটো স্ল্যাবকে ধরে রাখবে নাকি? জি স্যার। তাই না? তাহলে এই যে এই লেন্থের মধ্যে যা আসবে তা কি কোথায় ট্রান্সফার হবে? এই টাইবারে না? হ্যালো, তাহলে লেন্থের সাথে রিলেশন আছে না? হ্যাঁ জি স্যার আছে স্যার। হ্যাঁ, তাহলে এটা কি বলতেছি, ডেফিনেশন কি বলতেছি, ফ্রি এন্ডের ডিসটেন্স স্মলেস্ট ফ্রি এন্ডের ডিসটেন্স, তাহলে কত হবে 12। এখন বলো এই জায়গায় যদি টাইবার থাকে তার জন্য ডিসটেন্স কত হবে? এই 12 নাকি? জি স্যার। যদি 4 লেন থাকে প্রতিটা লেনের উইথ 12 ধরলাম, তাহলে বলো দুই সাইডে যেটা আছে তার জন্য কত হবে? লেনের টাইবারের এফেক্টিভ লেন্থ কত হবে দুই সাইডের জন্য? এটার জন্য আর এটার জন্য কত? 12 করে হবে। মাঝখানের জন্য 24। মাঝখানের জন্য 24। তাহলে টাইবারের এজটা এই ক্ষেত্রে কি আলাদা হয়ে যাবে, তাই না? দুই সাইডের জন্য দুই রকম আর মাঝখানের জন্য এক রকম নাকি? হ্যালো, বুঝা গেছে? জি স্যার। তাহলে মাঝখানের টাইবার একবারে ডিজাইন করতে হবে, দুই সাইডের আরেকভাবে ডিজাইন করতে হবে নাকি? জি স্যার। হ্যালো, আচ্ছা তাহলে আমাদের ধরে নিন আমাদের কি দুই লেনের রাস্তাই ছিল, আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই নাকি? তাহলে আমাদের লংগিটিউডিনাল জয়েন্ট থেকে ফ্রি এন্ডের ডিসটেন্স কত? 12 ফিট নাকি? হ্যাঁ, তাহলে এফেক্টিভ লেন্থ কত দেখো 12 না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি স্পেসিং বের করতে পারবো? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে লেন্থ অফ টাইবারের লেন্থ আমরা কিভাবে ক্যালকুলেট করব এটা যদি আমরা দেখি, ফর্মুলা দিয়ে দিয়েছে। এই ফর্মুলা কি তোমাদের ডেরিভেশন আমি দেখাই দিব নাকি তোমরা নিজেরা একটু দেখে নিবা, মানে মনে রাখবা কোনটা? তোমরা চাইলে আমি ডেরিভেশন দেখাই দিব। তো দেখা দেন। আচ্ছা ওকে, আচ্ছা লেন্থের জন্য প্রধান ক্রাইটেরিয়া কি বলো তো? আমরা টাইবারকে কি জন্য ইউজ করি? হ্যালো, স্যার ইন্টারলকের জন্য। ইন্টারলক করতে। তাহলে ইন্টারলক করা মানে কি দুইটা কংক্রিটের মধ্যে বন্ড করে রাখতে নাকি? জি স্যার। তাহলে এই জায়গায় বলো যে টাইবারের টেনসাইল স্ট্রেংথ এস 27000 কাজ করবে নাকি বন্ডিং এর জন্য যে 350 কাজ করতেছিল ওইটা কাজ করবে? ওইটা এফেক্টিভ হবে কোনটা? স্যার 350 স্যার। 350 বন্ডিং এর জন্য 350 হচ্ছে টাইবারে এফেক্টিভ হবে নাকি? জি স্যার। তা আমরা একটা ফর্মুলা পড়ছিলাম এরকম মনে আছে যে গামা এইচ এফ এ L/2 ASFS পড়ছি না? মনে আছে? জি স্যার। এটা কি টাইবারের জন্য নাকি? জি স্যার। না এটা তো টাইবারের জন্য। টাইবারের L/2 টা কি জি, স্যার। এফেক্টিভ লেন্থ আমরা একটু আগে ক্যালকুলেট করলাম তাই না? এক একটার জন্য এফেক্টিভ লেন্থ এক একভাবে বের করছি আমরা নাকি? এখন টাইবারের জন্য বন্ডিং এর জন্য বা ইন্টারলকিং এর জন্য গভর্নিং প্যারামিটার কি? ওই যে 350 নাকি? জি স্যার। কনস্ট্যান্ট। 350। হ্যালো, এখন তোমরা চ্যাপ্টার 5 নিলসনের বই একটা ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা পড়ছো এরকম, ডেভেলপমেন্ট লেন্থ T equal to divided mu divided by summation of O, এরকম অন্য হয়তোবা সিম্বল অন্য ছিল কিন্তু এরকম একটা ফর্মুলা পড়ে আসছো, মনে আছে কিনা আমি জানি না, বাট 5 নাম্বার চ্যাপ্টার তোমরা পড়ছো কিনা? পড়ছো 5 নাম্বার চ্যাপ্টার? হ্যালো, ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা পড়ছো এটা? হ্যালো, কংক্রিটের ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা পড়ছো না? আচ্ছা তাহলে এই ফর্মুলাটা তোমরা একটু দেখো, এই ফর্মুলাটা আছে। তাহলে এই জায়গায় এ বলতেছে কি? এ বলতেছে এরিয়া অফ টাইবার মানে 1 বার, দ্যাট মিন্স একটা বারের এরিয়া। কোন বারের এরিয়া? আমরা কি করতেছি? টাইবারের লেন্থ বের করতেছি তাই না? হ্যালো, জি স্যার। তাহলে এই এরিয়াটা কি? একটা টাইবারের এরিয়া, দ্যাট মিন্স টাইবার আমরা এই যে আমরা ক্যালকুলেট করে আছি 5 নাম্বার বার ইউজ করছি না টাইবার? জি স্যার। তোমরা কি বুঝতেছো কিনা আমি জানি না।
তুমি কিন্তু আগেই ডিসিশন নিয়ে নিছো, এই যে তুমি লেন্থ ক্যালকুলেশন করার আগেই কিন্তু টাইবার, এই যে টাইবারের নাম্বার স্পেসিং এইগুলো বের করে ফেলছো নাকি, করে ফেলছো না? জি স্যার। তাহলে 5 নাম্বার বারের এরিয়া কত এটা কি তোমার জানা থাকবে না, কোন বারটা ইউজ করতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে 4 নাম্বার ইউজ করো, 5 নাম্বার ইউজ করো, তোমার এরিয়া জানা থাকবে। তাহলে এরিয়া জানো টাইবারের, এফএস কি বলতেছে? হ্যালো, এফএস কি? বন্ড স্ট্রেংথ, সরি জি স্যার, এই 350। না না, এফএস বন্ড স্ট্রেংথ না, সরি, এই যে মিউটা হচ্ছে বন্ড স্ট্রেংথ, অ্যালাউয়েবল বন্ড স্ট্রেংথ, ওই যে 350, ঠিক আছে? হ্যালো, জি স্যার। এফএসটা কি? কংক্রিটের মানে টাইয়ের ওই যে অ্যালাউয়েবল স্ট্রেংথ 27000। 30,000। আর এটা কি বলতেছে? সামেশন অফ বলতেছে কি বারের পেরিমিটার, একটা বারের টাইবারের ক্রস সেকশন দেখি কি বৃত্তাকার নাকি? জি স্যার। জি স্যার। 5 নাম্বার বারের ডায়ামিটার তুমি জানো না 5/8 নাকি? জি স্যার। তো 5 নাম্বার বারের ডায়ামিটার যদি 5/8 হয় তাহলে পেরিমিটার বের করা যাবে না? পেরিমিটার কি পাই ইনটু ডি নাকি? জি স্যার। আর এরিয়া কত? পাই ডি স্কয়ার বাই 4 নাকি? জি স্যার। তাহলে তুমি যদি এখন উপরে বসাও 2 ইনটু, উপরে বসাই দাও পাই ডি স্কয়ার বাই 4 এফএস রেখে দিলাম, নিউ বন্ড স্ট্রেংথ নিউ রেখে দিলাম, আর পেরিমিটার কত? পাই ইনটু ডি নাকি? এখন বলো পাই কাটা নাকি? জি স্যার। উপরে কি থাকবে? একটা ডি থাকবে নাকি? তাই এফএসডি শুধুমাত্র থাকে কি এফএসডি নাকি? জি স্যার। আর এই জি 2 স্যার। এই 2 কি এই জায়গায় 4 এর কি 2 দিয়ে কাটা যাবে নাকি? তাই নিচে কি থাকতেছে? 2 মিউ নাকি? উপরে কি এফএসডি নাকি? হ্যাঁ, এটা না? জি স্যার। আর তোমাদের ম্যানুয়ালে যাই তো কি বলছে, ম্যানুয়ালে দেখো তো কি লিখছে। দেখো ম্যানুয়ালের সাথে মিলাইতে পারতেছো কিনা? এই হাফের কি করছে? সামনে নিয়ে আসছে 0.5 করে, তাই না? হ্যাঁ, এই 3 এর চিন্তা বাদ দাও, এই 3 নাই ধরো। এখন দেখো এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কি একই? জি স্যার। হ্যাঁ, দেখো এফএস কি এফএস তারা একই ধরছে, আমরা ধরছি মিউ, তারা ধরছে কি এফডি, তাই না? না স্যার। পার্থক্য আছে, আর পার্থক্য আছে। এই ফর্মুলাটা Yes, কোথা sir. থেকে আসলো বুঝা গেছে? এখন লেন্থ, এখন দেখো আমরা জানি কি টাইবার কোথায় বসাই? পেভমেন্টের Yes, sir. মাঝখানে, তাই না? মিড ডেপথে। এখন যদি কোনো কারণে মিড ডেপথে না বসাতে পারি, হতে পারে না সম্পূর্ণ মিড ডেপথে না বসে একটু উপর নিচ বসলো, হতে পারে না? জি স্যার, হ্যালো, হতে পারে স্যার। পুরো প্রজেক্ট মিলিয়ে বলছি। সেক্ষেত্রে আমরা এই মিস অ্যালাইনমেন্টের জন্য একটা এডিশনাল ফ্যাক্টর অফ সেফটি হিসেবে 3 ইঞ্চ টাইবারের লেন্থ ক্যালকুলেশন করে যেটা আসলো তার চেয়ে 3 ইঞ্চ বেশি ধরি। জি স্যার। ক্লিয়ার? কেন? ওই যে মিস অ্যালাইনমেন্টের কারণে মাঝখানে না বসাইতে পারি আমরা, তাই না? বুঝা গেছে? যার কারণে কি আমরা একটু কি 3 ইঞ্চ বেশি ধরে নেই, যেন ওই মিস অ্যালাইনমেন্ট হলেও কি আমরা যেন এডিকুয়েট বন্ড স্ট্রেংথটা পাই নাকি? হ্যালো, তাহলে এই জায়গায় ফর্মুলাতে 0.5 27000, জি এর ভ্যালু জানো 350 জানো, 3 ইঞ্চ জানো, তাহলে টোটাল কত লেন্থের টাইবার ইউজ করতে হবে এটা পেয়ে গেল না? হ্যালো, জি স্যার। তাহলে এখান থেকে তোমাদের তাহলে টাইবারের কি লেন্থ পাইলা, টাইবারের নাম্বার পাইলা, টাইবারের স্পেসিং পাইলা, তাহলে কি ডিজাইন কি কমপ্লিট হয়ে গেল না? জি স্যার। জি স্যার। ডাবল বারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ডাবল বারের ডিজাইন লোড ট্রান্সফারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? জি স্যার। ডাবল বার কি করে? লোড ট্রান্সফার করে। তো ডাবল বারের ডিজাইন কি লোড ট্রান্সফারের সাথে রিলেটেড। তাহলে ডাবল বারের লোড ট্রান্সফারের সাথে যেহেতু রিলেটেড, তো আমাদেরকে প্রথমে জানতে হবে কি ডাবল বারের ডিজাইন জানতে হলে প্রথমে কি জানতে হবে? কতটুকু লোড লোড আসবে? স্যার। কত লোড আসতেছে। সো একটা রাস্তার মধ্যে আগে প্রথমে অ্যানালাইসিস করতে হবে লোড কিভাবে আসতেছে, কত লোক লোড আসতেছে, তাই না? যার কারণে এই ডিজাইনটা কি অনেক কমপ্লেক্স, তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই ডিজাইনটা শেখানো হয় না। কি বলছি বোঝা গেছে? হ্যালো, সিমিলারলি কি কত লোড আসতেছে ওইখান থেকে কত সাইজের বার ইউজ করতে হবে, এই জিনিসগুলো কি ডিজাইন করা যেত নাকি? পারা যেত না? হ্যালো হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এই যে তোমার ডাবল বারের যে তোমাদের এই জিনিসটা একটু তোমাদের ভিডিও তো আছে, তোমরা নিজের একটু লিখে নাও তোমাদের ম্যানুয়ালের মধ্যে, আমি দিয়ে দিচ্ছি যে ট্রান্সভার জয়েন্ট মানে কি? হ্যালো, ট্রান্সভার জয়েন্ট কি? কোনটা ট্রান্সভার জয়েন্ট ছিল? গাড়ি যেদিকে যাচ্ছে তার পারপেন্ডিকুলার জয়েন্টটা, তাই না? এইদিকে সাপোজ গাড়ি যাচ্ছে,
তাহলে এই জয়েন্ট কি ছিল? লঙ্গিটিউডিনাল জয়েন্ট। এই জয়েন্ট কি ছিল? ট্রান্সভার্স জয়েন্ট, তাই না? স্যার। হ্যাঁ। এন্ড কন্ট্রাকশন জয়েন্ট, এক্সপানশন জয়েন্ট, এগুলো কিন্তু আসলে ডিপেন্ড করতেছে পারপাস কি সার্ভ করতেছে। তুমি যদি একটু গ্রুপ করে দাও সেটা কি হচ্ছিল? কন্ট্রাকশন জয়েন্ট। যদি পুরোটা গ্রুপ করে দাও সেটা কি? এক্সপানশন জয়েন্ট। যদি তুমি হচ্ছে নতুন পেভমেন্টের সাথে পুরাতন পেভমেন্ট কনস্ট্রাক্ট করো সেটা কি? কনস্ট্রাকশন জয়েন্ট, তাই না? হ্যালো। জি স্যার। তাহলে এই যে এইগুলোতে সবগুলোতে আমরা কি ইউজ করি? ডাবল বার ইউজ করি না? কন্ট্রাকশন জয়েন্টও কি এক ধরনের ট্রান্সভার্স জয়েন্ট, তাই না? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে ট্রান্সভার্স জয়েন্ট আমরা বলে দিই, ইন জেনারেল ট্রান্সভার্স জয়েন্টে আমরা যে বারগুলো ইউজ করি একটু দেখে নাও। তোমাদের আমি এই সাইজগুলো দিয়ে দেই, তোমরা রিপোর্টের সময় শুধু লিখে দিবা, তোমাদের এটা ক্যালকুলেশনের জন্য দরকার নেই। আরেকটা আমি থাম্ব রুলের কথা বলবো, এটাকে লিখে দিই তোমাদের। একশো 26 পেজ। লিখে নাও, ট্রান্সভার্স জয়েন্ট বার সাইজ 10। লিখতেছো সবাই? এটা একটু খেয়াল করো। ট্রান্সভার্স জয়েন্টের বার সাইজ 10, কন্ট্রাকশন জয়েন্টের 8, লেন্থ হচ্ছে দুইটাই 2 ফিট, আর স্পেসিং হচ্ছে কত? 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার আর 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এতটুকু বুঝা গেছে? হ্যালো। স্যার আরেকবার একটু বলেন। একটু লিখে নাও বা একটা ছবি তুলে নাও, বা তোমাদের ভিডিও তো আমি দিতেছি, এই পোরশনটা ভিডিও থেকেও দেখে নিতে পারবা এই ডাটাটা, ঠিক আছে? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে দেখো এই জায়গায় তুমি রিইনফোর্সমেন্ট, টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বের করে ফেলছো। যে তুমি টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট দিবা, ধরো পুরো ক্যালকুলেশন তুমি করলা, সাপোজ 4 নাম্বার 4 তোমার হচ্ছে 1.304 মানে ফিটে ফিট পার মানে বা এটা রাউন্ডিং করে 1 ফিট পার সিসি মানে সেন্টার টু সেন্টার তুমি কি করে নিলা। ট্রান্সভার্স জয়েন্টে করলা কি? 4 নাম্বার বার 2 ফিট সেন্টার টু সেন্টারে ট্রান্সভার্স বার ইউজ মানে টেম্পারেচার শ্রিঙ্কেজ বার ইউজ করবা। টাই বার ইউজ করবা কি? 5 নাম্বার বার কত স্পেসিং এ? 3 ফিট সেন্টার টু সেন্টার ডিসটেন্সে। আর টাই বারের লেন্থ কত? সাপোজ হচ্ছে টাই বারের লেন্থ 2 ফিট ইউজ করবা, সরি টাইবারের লেন্থ কত ইউজ করবা? 27 ইঞ্চ, 27.11, এটা রাউন্ডিং করে তুমি 28 ইঞ্চ ধরে নাও, সমস্যা তো না? একটু বেশি হলে নাকি? হ্যালো, তোমার 27.11 ইঞ্চ কি লাগবে লেন্থ? তাই এর চেয়ে কম ধরা কি ঠিক না, তাই না? তাহলে ধরে নাও 28 ইঞ্চ নাকি? হ্যালো, আমার কথা বুঝা যাচ্ছে? হ্যালো। স্যার একটু আরেকবার। সাপোজ এই ক্যালকুলেশন গুলো কি তুমি নিজে পাবা, তাই না? পারবা না? জি স্যার। ক্যালকুলেশন গুলো তো পারবা জি নাকি? স্যার। জি স্যার। ক্যালকুলেশন গুলো সাপোজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তোমাদের বলছে কি ফিগার ড্র করতে। তো ফিগার ড্র করতে হলে দেখো এরকম একটা ফিগার ড্র করবা, প্রথমে 3টা ফিগার ড্র করবা, এরকম একটা ফিগার। এটাতে দেখো এই বারগুলো কি, এই বারগুলো কি? এই যে লম্বা লম্বি, এইভাবে তুমি, বা এই ফিগারটা না দেখে আরেকটা ফিগার দেখাই। এটাতে আসো। এটার মধ্যে তুমি সাপোজ এই যে এই জায়গায় কিছু দেখাই দিলা, যে এই দিকে এই বরাবর কি লঙ্গিটিউডিনাল, মানে তোমার লঙ্গিটিউডিনাল যে বারগুলো, তাই না? এই বারগুলো কি ট্রান্সভার্স বার নাকি? জি স্যার। তাহলে এই লঙ্গিটিউডিনাল বারের তুমি বারের ই দেখাইতে না, যে কত কত নাম্বার বার কত স্পেসিং এ, এটা কি দেখাই দিবা না? 4 নাম্বার 4 এইভাবে টান দিয়ে দেখাই দিবা যে এই লঙ্গিটিউডিনাল বারটা হচ্ছে নাম্বার 4 এট দা রেট এত ইঞ্চ সেন্টার, সাপোজ 2 ফিট সেন্টার টু সেন্টার। কি বলছি, বুঝা গেছে? জি স্যার বুঝেছি। দেন হচ্ছে তুমি এই যে এই ট্রান্সভার্স বারটা তুমি দেখাই দিলা, এই জায়গায় তীর চিহ্ন দিয়ে দেখাই দিলা, এটা হচ্ছে নাম্বার 4 এট দা রেট 3 ফিট সেন্টার টু সেন্টার, যেটা তুমি ডিজাইন করছো ওইটা কি ফিগার রাখতেছো এখন নাকি? হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন এই যে বারগুলো, এই বারগুলো কোনগুলো? ডাবল বার নাকি? জি স্যার। তাহলে তোমাকে দেওয়া হয়েছে দুই ধরনের ডাবল বার, একটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট আর একটা কি ট্রান্সভার্স জয়েন্ট নাকি? লাস্ট নোটে কারেন্ট